স্টুডেন্টস, তোমাদের ডিমান্ড ছিল যে স্যার ক্লাস 12 সেমিস্টার 3 জন্য প্রত্যেকটা ইউনিট আপনি ওয়ান শট ভিডিও দিন, তাহলে আমাদের রিভিশন করতে সুবিধা হচ্ছে, প্লাস সেখান থেকে আমাদের অঙ্ক প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাই আমাদের 3টে মতো ওয়ান শট আমি দিয়ে দিয়েছি। কি কি? তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বকীয় আবেশ এবং এসি কারেন্ট। আজকে এই ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব সম্পর্কে পড়ব। একদম ওয়ান শট ক্লাস। আমি নিউমেরিক্যালসও প্র্যাকটিস করিয়ে দেবো, যে সমস্ত কোশ্চেন এক্সামে আসার মতো বা এক্সাম ওরিয়েন্টেড সেইগুলো আমরা সলভ করব। তো আগে একটু থিওরি পড়ে নিই। আর হ্যাঁ, অনেকে এটা চাইছিলে, কমেন্ট সেকশনে লিখেছো যে স্যার পদার্থের চৌম্বক ধর্ম কভার করুন। পদার্থের চৌম্বক ধর্ম পড়াবো, জাস্ট 2 দিন ওয়েট করো, সেটাও পড়াবো। ওকে, চলো শুরু করা যাক। তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে আমরা আজকে পড়ব। দেখো, তো তাহলে আমাদেরকে প্রথমে কুলম্বের সূত্রটা জানতে হবে। ধরে নাও দুটো আধান, একটা Q1 একটা Q2, এরা r দূরত্বে অবস্থান করছে। যদি এটা হয় তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে। সেটা কত? F ইকুয়াল টু K Q1 Q2 বাই r স্কয়ার। এইটা হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে। স্যার এই কেটা কি? কে এর ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার। এই এপসাইলন নটটাকে বলা হয়, এই এপসাইলন নটটাকে বলা হয় বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। যদি আমি পুরো ঘটনাটা বায়ু মাধ্যমে ঘটাই তাহলে এইটা এপসাইলন নট হবে। আর একে কি বলা হয়? বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। এটা তোমাকে মনে রাখতে হবে। এর ভ্যালু অবশ্যই মনে রাখবে 8.854 ইন্টু 10⁻⁻12। অবশ্যই মনে রাখবে এর ভ্যালু। এর ভ্যালু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 8.854 ইন্টু 10⁻⁻12। ওকে, এখান থেকে আমাদেরকে আর কি করতে হবে? তোমাকে হুট করে একটা কোশ্চেন দিয়ে দেবে, বলবে এপসাইলন নটের মাত্রা কি, ঠিক আছে, বা একক কি, সেগুলো তোমাকে কিন্তু এখান থেকে বের করতে হবে। দেখো, এপসাইলন নটের এককটা জেনে রাখবে, অবশ্যই এখান থেকে বের করে নিতে পারবে। এপসাইলন নট ইকুয়াল টু, তুমি কি লিখবে স্যার? Q1 Q2 বাই 4 পাই এফ আর স্কয়ার। 4 পাইয়ের তো আর কোনো একক নাই। Q1 Q2 এর একক কি? কুলম স্কয়ার। কুলম ইন্টু কুলম মানে কুলম স্কয়ার। এফ কত? নিউটন। আর এইটা মিটার স্কয়ার। তাহলে কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইটা হচ্ছে এপসাইলন নটের একক, মনে রাখবে। আর এটাকে কি বলেছি? বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তার মানে এই যে আমি 8.854 ইন্টু 10⁻12 লিখেছি, এর পাশে আমি কি লিখতে পারি? কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। বলো, আশা করি তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা স্যার, এপসাইলন নটের একক যদি এটা হয়, তাহলে আমি এখান থেকে আরো একটা কনক্লুশনে আসতে পারি যে 1/4 পাই এপসাইলন নট বা কে এর একক হবে কত? কে মানে তো 1/4 পাই এপসাইলন নট। তাহলে এপসাইলন নটের একক যদি এটা হয়, এটা উল্টে যাবে। তার মানে নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। যেগুলো বলছি এগুলো অবশ্যই নোট করবে, মনে রাখবে। যেগুলো কোশ্চেন আসার মতো আমি সেগুলোই বলবো, একটা কথাও আমি ফাঁকাই বলবো না, কারণ এক্সাম ওরিয়েন্টেড পড়াবো। আর 1.5 মাস মতো টাইম আছে, আমি ধরে নিয়ে চলছি, তাই উলফাল কিছু পড়াবো না, ঠিক আছে। চলো নেক্সট। স্যার এই কে এর ভ্যালু কত? কে হচ্ছে কি 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে। কে, এই কে এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। একক কি হবে? ওইটা নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। যদি মাত্রা বের করতে বলে সেটাও তুমি এখান থেকে বের করে নেবে। এপসাইলন নটের মাত্রা কি? এপসাইলন নট ইকুয়াল টু, তুমি এখানেই পেয়ে গেছো Q1 Q2, তার মানে কিউ এর তো আইটি ভাই, আইটি কারেন্ট গণিত টাইম, আইটি তার স্কয়ার বাই এফ আছে নিচে ml টি টু দি পাওয়ার -2, আর আর মানে এল স্কয়ার। কেউ জিজ্ঞাসা করবি না যে স্যার 4 পাইয়ের মাত্রাটা কেন লিখলেন না, এইটা জিজ্ঞাসা করার আর সময় নাই ভাই। ক্লাস 11 পেরিয়ে 12-এর একদম সেমিস্টার 3-র দিকে চলে এসেছি, তাই এইসব কথা বললে একবারে মানে পেন ছুড়ে দেবো মুখে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? 4 পাইয়ের কোনো মাত্রা হয় না, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। নাম্বার, এটা নাম্বারের আবার মাত্রা কি? বোঝা গেল? বেশ, আই স্কয়ার টি স্কয়ার বাই এম এল টি টু দি পাওয়ার -2 এল স্কয়ার। আশা করি ক্লিয়ার। ওকে, বেশ, এটা কি হবে দেখ ভাই, তাহলে এটা হবে দেখ আই স্কয়ার, আর স্কয়ারটাকে উপরে রাখ, এমটাকে উপরে নিয়ে চ, এখানে এল স্কয়ার, তাই তো। আচ্ছা, এটা একটা ভালো ভ্যালু আসবে তো, বিশাল ভ্যালু আসবে একটা। বেশ,
এম ইনভার্স এল, এল একটাই আছে, এল কিউব মানে এল টু দি পাওয়ার -3, এই যে এল টু দি পাওয়ার -3, বেশ, টি টু দি পাওয়ার 4, এম এল টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার 4, টুটা উপরে গেলে 4 হবে, আর আই স্কোয়ার। ব্যাস, এইটা হচ্ছে মাত্রা। দেখে নাও বাবা, দেখে নাও কি আছে, ঠিক আছে। দেখো টি টু দি পাওয়ার 4টা নিয়ে খুব গ্যাঞ্জাম লাগছে আমার। টি টু দি পাওয়ার 4টা কেন হলো বলো তো? ও, টি টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। নিউটন যেহেতু আছে, একবার চেক করে নি, একবার চেক করে নি। কি ছিল উপরে? উপরে ছিল কুলম স্কোয়ার, এই তো নিচে এই যে Q1 Q2 মানে আই স্কোয়ার টি স্কোয়ার, এফ মানে এম এল টু দি পাওয়ার -2, আর আর মানে এল স্কোয়ার। বেশ ভালো কথা। তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার, এম ইনভার্স উপরে চলে গেল, এল টু দি পাওয়ার -3, কারণ স্কোয়ার আর 2 আর 1 3 মানে -3, আর টি টু দি পাওয়ার +4, 2 আর 2 4, আর আই স্কোয়ার। আশা করি ক্লিয়ার, ডান। চলো তাহলে আমি এপসাইলন নটের মাত্রা করে ফেললাম। এবার তোমরা কে এর মাত্রাটা নিজে লিখবে, এপসাইলন নটের মাত্রাটাকে উল্টে দিলেই তোমরা কে এর মাত্রা পেয়ে যাবে, ঠিক আছে। বেশ, এবার আমরা পড়বো যে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসলে জিনিসটা কি। দেখ ভাই, এই যে আমরা বলছি না যে দুটো আধান যদি পরস্পর থেকে আর দূরত্ব ব্যবধানে থাকে, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত? এফ ইকুয়ালস টু, এখনই পড়লাম, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আমরা এখনই পড়লাম তো, এটা Q1 Q2, আমার হাতের লেখা খুবই ভালো, এক্সট্রিমলি সরি ভাই ভাই, ঠিক আছে। কে Q1 Q2 বাই আর স্কোয়ার। ধরে নাও এখানে একটা আধান আছে, ঠিক আছে। এই আধানটা মান কত? কিউ। এখান থেকে আর দূরত্বে আমি একটা একক ধনাত্মক আধানকে রেখে দিয়েছি। কত আধানকে রেখেছি? একক ধনাত্মক আধান মানে 1 কুলম। তাহলে এই আধানটা এই আধানের উপর কত বল প্রয়োগ করবে? তুমি বলবে স্যার আমি তো বলের ফর্মুলা জানি, কে, ঠিক আছে, Q1 এর জায়গায় আমি নিয়ে নেবো কিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার। তাহলে কে কিউ বাই আর স্কোয়ার কি হয়ে গেল? কে কিউ বাই আর স্কোয়ার। এইটাই হচ্ছে আসলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এইটাকেই আমরা লিখি কে কিউ বাই আর স্কোয়ার। এইটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটাকে আরো ভাঙলে পেয়ে যাব 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তার মানে কি? মানে একক ধনাত্মক আধানের উপরে যে বল কাজ করে সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, কি বললাম? একক ধনাত্মক আধানের উপর যে বল কাজ করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, ডান। বেশ, এটা মনে রাখবি ভাই, এটা ভুলবি না, এটা বিশাল ইম্পর্টেন্ট। ওকে, বেশ। এবার যদি বলে এটা বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট, এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। আমি আবার একবার লিখে দিচ্ছি, 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ব্যাস, ওকে, বেশ। যদি বলে যে এর সিজিএস, সিজিএস এ কি হবে? এটা কিন্তু এয়ার মিডিয়ামে, আমি যা কিছু নিচ্ছি এখন সবই এয়ার বা শূন্যস্থান। ওকে, যদি বলে সিজিএস এ কি হবে? সিজিএস এ হবে শুধুমাত্র কিউ বাই আর স্কোয়ার। এইটা হবে সিজিএস একক, মানে সিজিএস এ ইকুয়েশনটা ই ইকুয়াল টু কিউ বাই আর স্কোয়ার। তখন এই 1/4πε0 এর ভ্যালুটা হয়ে যাবে 1। সিজিএস এই কনস্ট্যান্টের ভ্যালু হয় 1। ওকে, বেশ। দেখো, আশা করি ক্লিয়ার পুরো ব্যাপারটা তোমাদের কাছে। ওকে, ডান। এবার দেখো এফ এর সঙ্গে ই এর রিলেশন কি। মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, এফ সমান কিউই, এফ সমান কিউই, ঠিক আছে। তাহলে ই সমান কি? ই সমান এফ বাই কিউ, ই সমান এফ বাই কিউ। ওকে, এটা মনে রাখবে। এটা কি? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে বলের রিলেশন। ওকে, তাহলে এখান থেকে তুমি একটা জিনিস বলতে পারো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি, তাহলে এখান থেকে তুমি বের করতে পারো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম। কি? নিউটন পার কুলম। আর এইটা কি? এইটা হচ্ছে ডাইন পার স্ট্যাট কুলম। বেশ, এইটা এসআই আর এইটা সিজিএস। একটা এসআই তে কি নিউটন পার কুলম, আর সিজিএস এ ডাইন পার স্ট্যাট কুলম। কেন স্ট্যাট কুলম? কারণ হচ্ছে কি আধানের সিজিএস একক স্ট্যাট কুলম, আধানের এসআই একক কুলম আর সিজিএস একক স্ট্যাট কুলম। তাহলে 1 কুলম মানে কত স্ট্যাট কুলম? এটা মনে রাখবি ভাই, 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম। অবশ্যই মনে রাখতে হবে, টু মাচ ভাইটাল, ঠিক আছে। বেশ, এখান থেকে আরো একটা জিনিস তুমি পেতে পারো, 3 × 10⁹ ইএসইউ আধান। এই স্ট্যাট কুলমটা কি বলা হয়? ইএসইউ আধান। এটা এসআই এর সঙ্গে সিজিএস এর রিলেশন। ওকে, এটা ভুললে হবে না। তাহলে এফ ইকুয়ালস টু কিউই, এটা ভুললেও হবে না। তাহলে এফ এর দিক কোন দিকে? স্যার আমি যদি এখানে এফ এর মাথায় ভেক্টর দিই, তাহলে আমাকে এইদিকে ই এর মাথায় ভেক্টর দিতে হবে, কারণ কিউ তো স্কেলার। তাহলে এফ এর দিক ই এর দিক বরাবরই হবে। ওকে, ডান। ওকে, দেখো, তাহলে তোমাকে যখনই বলবে যে এখানে একটা আধান আছে, এখান থেকে ডি দূরত্বে
এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত, তুমি কি করবে, একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দেবে +1 কুলম্ব। যখনই ছেড়ে দেবে এ কি করবে, রিপালস করবে, মানে ফেলে সরিয়ে দেবে। এ রিপালস করবে মানে বিকর্ষণ করবে। ওকে, আর যদি এখানে একটা নেগেটিভ চার্জকে নিয়ে এসে রাখো -1 কুলম্ব, তখন কিন্তু আকর্ষণ করবে, তাই না? তাহলে পজিটিভ চার্জকে বিকর্ষণ আর নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক এখানে কোন দিকে হবে, ওই দিকে হবে। এখানে যদি একটা +q আধান থাকে, তাহলে d ডিস্টেন্স দূরে p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইলে তুমি কি করবে, লিখবে E = 1/4πε0, ওকে, q/d², এটা মাথায় রাখবে, q/d²। ঠিক আছে, q1 q2/d² লিখতে তো কুলম্ব বল হলে, তো q2টাকে 1 করে দাও না, q2টাকে 1 করে দিলেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয়ে যাবে, আর কিছুই না। ওকে, যদি তোমাকে বলে যে দিক কোন দিক বরাবর, এই দিক বরাবর, আউটওয়ার্ড, আর ক্যাপ, এটা হচ্ছে আর ক্যাপ বা ডি ক্যাপ, যা বলবে বলো। আশা করি ক্লিয়ার। বেশ, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কনসেপ্টটা আমি আস্তে আস্তে ক্লিয়ার করতে পারছি। এবার আমি পড়বো যে তড়িৎ দ্বিমেরু কি জিনিস। ঠিক আছে, এইখান থেকে একটা কোশ্চেন প্রতি বছর দেয়। ওকে, তড়িৎ দ্বিমেরু কি জিনিস, দেখো তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা একটু বোঝাই। দ্বিমেরু এটা, ঠিক আছে, এটা কি হয়ে গেছে রে ভাই, খুব কষ্ট জীবনে আমার। বেশ, তড়িৎ দ্বিমেরু, বেশ, তড়িৎ দ্বিমেরু ব্যাপারটা কি একটু বলি। দেখো, মনে করো এখানে একটা আধান আছে আর এখানে একটা আধান আছে, এইটা -q, এইটা +q। যদি দুটো সমমানের কিন্তু বিপরীতধর্মী আধান একটা দূরত্বে অবস্থান করে, তাহলে যে সংস্থাটা তৈরি করবে তাকেই আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। তাহলে এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এদের মধ্যেকার ডিস্টেন্স কত, 12। ঠিক আছে, তাহলে যদি তোমাকে বলা হয় যে দ্বিমেরু ভ্রামকের রাশিমালা কি, p = q × 12, p = q × 12, এইটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে দ্বিমেরু ভ্রামক কাকে বলে, যে কোনো একটা আধানের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। তাহলে এইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। বোঝা গেল, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এর একক কি হবে, এর একক হবে দেখো কুলম্ব × মিটার, আর সিজিএস একক কি হবে, স্ট্যাট কুলম্ব × সেন্টিমিটার। এইটা কুলম্ব মিটার আর এইটা হচ্ছে স্ট্যাট কুলম্ব সেন্টিমিটার। বলো, আশা করি ক্লিয়ার। তোমাকে যদি বলে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কি, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কি করে বের করবে, দেখো p এর মাত্রা, q এর মাত্রা কি it, আর l এর মাত্রা তো ভাই l, তাহলে কি হবে lit। বলো, আশা করি ক্লিয়ার। lit, এইটা হচ্ছে কি, কার মাত্রা, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি রাশি, স্কেলার না ভেক্টর? মনে রাখতে হবে এই p কিন্তু ভেক্টর রাশি, p কিন্তু স্কেলার রাশি নয়, p কিন্তু ভেক্টর রাশি। ওকে স্যার, ভেক্টর রাশি যদি হয় তাহলে তো এর একটা মানও আছে, এর একটা দিকও আছে, তাহলে মান আর দিক কোন দিকে হবে বুঝে নাও। যে ভেক্টর রাশি যদি হয় তাহলে এর মান এবং দিক কোন দিকে হবে। আমি তো এটা মানলাম যে এটা -q, এটা +q, তাহলে এটা একটা তড়িৎ দ্বিমেরু। তাহলে এটা যদি ভেক্টর হয় তাহলে দিক কোন দিকে হবে, এর দিক বা ডাইরেকশন কোন দিকে হবে। মান তো বুঝে গেলাম, মান তো আবার কি, মান তো কিছু একটা হবে, হয়তো 5 কিলোমিটার 10 কিলোমিটার কিছু একটা হবে, কিন্তু ডাইরেকশন কোন দিকে হবে, যদি ভেক্টর হয় তো একটা ডাইরেকশন থাকবে। এর ডাইরেকশন সবসময় হবে -q থেকে +q এর দিকে। মনে রাখবে কোন দিক থেকে কোন দিক, -q to +q, এইটা হবে ডাইরেকশন। -q to +q এর দিকে হবে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের ডাইরেকশন। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কার ডাইরেকশন, p এর ডাইরেকশন। ঠিক আছে, পিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। মনে রাখবে, ছোট ছোট কোশ্চেন হবে এখান থেকে, থিওরিটিক্যাল কোশ্চেন, যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে, 4টে অপশন দিয়ে দিল, খুব কনফিউজিং কিন্তু। মনে রাখবে -q থেকে +q এর দিকে। ওকে ডান, চলো নেক্সট কোশ্চেন, মানে নেক্সট কনসেপ্ট কি করবো দেখো। তোমাকে বলবে যে তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন অবস্থানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোথায় কি রকম হবে। এইটা 12, এটা মাঝের ডিস্টেন্স কিন্তু, এটা মাথায় রাখবে, -q +q। বেশ, তোমাকে বলবে যে মধ্যবিন্দু থেকে, এইটা মধ্যবিন্দু থেকে আর দূরত্বে তুমি যদি একটা পয়েন্ট নাও, ওকে, এই পয়েন্টে কিছু একটা নাও, m নাও, এই m পয়েন্টে
তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? দেখো একটা কথা বুঝিয়ে বলি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে কি শিখিয়েছি, একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দাও। যেই একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দেবে, এ কি করবে? এ বিকর্ষণ করবে, আর এ কি করবে? আকর্ষণ করবে। এ বিকর্ষণ আর এ কিন্তু আকর্ষণ করবে, একজন বিকর্ষণ তো একজন আকর্ষণ করবে। তো দুজনার সম্মিলিত রূপ হিসাবে তুমি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা পাবে সেটা আমি একটু লেখার চেষ্টা করি। সেটা হবে ই সমান 1/4πε0, ওকে, 1/4πε0 কিউ, ঠিক আছে, কিউ ইন্টু 12, এখানে একটা 2 হবে, 2 ইন্টু কিউ ইন্টু 12 বাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, বুঝে গেল? দেখো, ওকে, বেশ। এবার দেখো এখানে আর স্কোয়ার না আর কিউব, এটা আর কিউব হবে, এটা স্কোয়ার না হয়ে এটা কিউব হবে, ওকে। এবার দেখো কিউ ইন্টু 12 মানেই তো পি, আমরা আগের পাতায় পড়ে এসেছি, তাহলে 1/4πε0 2p বাই আর কিউব, ঠিক আছে। তোমাকে অঙ্ক দিলে এইটা দিয়েই দেবে, এটা ডাইরেক্ট মনে রাখবে, 2p বাই আর কিউব। কোথায় এটা? এটা অক্ষস্থিত বিন্দুতে। কোথায় এটা? এটা অক্ষস্থিত বিন্দুতে, লিখে দিলাম অ্যাক্সিয়াল পয়েন্ট, ঠিক আছে, মানে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এইটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি স্যার, এটা কি সব ক্ষেত্রেই হবে? না, এখানে একটা কন্ডিশন আছে, আর এই কন্ডিশন দিয়েই তোমাকে অঙ্ক দেবে। আর মাছ মাছ গ্রেটার দেন যদি এল হয় তাহলে হবে, যদি এই দূরত্বটা অনেক বেশি হয়, কোনটুকুর থেকে? এইটুকুর থেকে, তাহলে এইটা হোল্ড করবে, বুঝে গেল? ব্যাস, তোমাকে দিলে অঙ্ক দিলে কিন্তু এইটা দিয়েই অঙ্ক দেবে, ওকে। এবার দেখো যদি এটা এই পয়েন্টটা এখানে না থেকে যদি এখানে থাকে, তার মানে ধরে নাও এইটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে, এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ, মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এইখানে একটা পয়েন্ট আছে এম, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? ই ইকুয়াল টু 1/4πε0 পি বাই আর কিউব, তাহলে আগেরটা ছিল 2p বাই আর কিউব, আর এইটা হচ্ছে পি বাই আর কিউব, ওকে। এটা কোথায়? এটা কোন পয়েন্টে? পারপেন্ডিকুলার বাইসেক্টর, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক স্থানে, লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন একটা বিন্দুতে এইটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। বলো, আশা করি ক্লিয়ার। এবার তোমাকে একটা কোশ্চেন দেবে, এখান থেকে ট্রিকি কোশ্চেন দেবে, বলবে এইটা যদি E2 হয়, আর আগের পাতায় যেটা লিখলাম এটা যদি E1 হয়, তাহলে E2 এবং E1 এর মধ্যে রিলেশন কি? তুমি এখনই দেখলে ওইটা ছিল 2p বাই আর কিউব, আর এটা p বাই আর কিউব, তাহলে 2p বাই আর কিউব আর p বাই আর কিউবের মধ্যে রিলেশন কি হবে? তুমি কি বলবে? E1 সমান 2E2, মোস্ট ইম্পর্টেন্ট, E1 ইকুয়াল টু 2E2, বলো, আশা করি ক্লিয়ার। E1 ইকুয়াল টু 2E2, এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে পারপেন্ডিকুলার পয়েন্ট এবং এক্সিয়াল পয়েন্টের মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রিলেশন, ওকে। তাহলে এক্সিয়াল পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে পারপেন্ডিকুলারের ডবল, বলো, আশা করি ক্লিয়ার। এবার যদি তোমাকে বলে অ্যাট এনি পয়েন্ট, তার মানে মনে করো এইটা মাইনাস কিউ আর এইটা প্লাস কিউ, অ্যাট এনি পয়েন্ট মানে হচ্ছে এইখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় আর এইটা যদি আর হয়, এই পয়েন্টটাকে আমি বলতে পারি, এই পয়েন্টটাকে আমি বলতে পারি পি ব্র্যাকেট আর কমা থিটা, অ্যাট এনি পয়েন্ট, না পারপেন্ডিকুলার না এক্সিয়াল, যে কোনো পয়েন্টে যদি বের করতে বলে, যে কোনো পয়েন্টে, এটা হচ্ছে যে কোনো পয়েন্টে, দেখো ক্লিয়ার। তাহলে কি হবে যদি যে কোনো পয়েন্টে বের করতে বলে? সেই ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেটা দেখো, ই ইকুয়াল টু 1/4πε0, এটা তো হবেই, এটাকে আমি কিছুই করতে পারবো না, ওকে, বেশ। এবার এখানে পি বাই আর কিউব হবে √3cos² প্লাস 1, এইটা হচ্ছে ফর্মুলা। এইটা দ্বিমেরুর সাপেক্ষে যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, মানে পয়েন্টটা এখানেই থাকতে হবে। এটা এম নিয়েছিলাম না পয়েন্টটা, এটা পি না নিয়ে তাহলে আমি এম এ লিখবো, পয়েন্টের নামটা বারবার আমি চেঞ্জ করছি না, বুঝে গেল? দ্বিমেরুর সাপেক্ষে, মধ্যবিন্দুর সাপেক্ষে আর কমা থিটা অবস্থানে যদি একটা পয়েন্ট থাকে, মানে যে কোনো অবস্থানে,
তাহলে এইটা হবে। এবার স্যার যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর হয় তার মানে পয়েন্টটা কোথায় চলে যাবে? পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে পয়েন্টটা এখানে না থেকে এই জায়গায় চলে যাবে এরকম করে, তার মানে অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে ই পারপেন্ডিকুলার বাইসেক্টরটাকে আমি 2 নিয়েছিলাম, E2 সমান কি হবে 1/4 পাই এপসাইলন নট, ঠিক আছে, পি বাই আর কিউব, এখানে 90 ডিগ্রি cos 90 তো 0, তাহলে এইটাই হয়ে যাবে পারপেন্ডিকুলার বাইসেক্টরে যখন আমি cos 90 বসিয়ে দিচ্ছি। আর E1 যখন আমি লিখবো 1/4 পাই এপসাইলন নট, ওকে, ঠিক আছে। দেখো এখানে যদি এক্সিয়াল পয়েন্ট হয় তার মানে এইটা হচ্ছে এক্সিয়াল পয়েন্ট, এক্সিয়াল পয়েন্ট মানে এক্সিসের উপরে, যদি এরকম হয় তাহলে এইটা এখানে নেমে যাবে, এইটা নেমে যাবে, আর যদি নেমে যায় তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, আর থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে cos 0 1, তাহলে 3 + 1 4, তার মানে √4। আর √4 মানে তো এটা হবে, আচ্ছা একটা পি বাই আর কিউবটা পড়ে আছে না, পি বাই আর কিউবটাকে তো লিখতেই হবে, তাহলে পি বাই আর কিউব রুট আন্ডার, তুমি কি বলবে cos 0 তো 1, তার মানে 3 + 1 অর্থাৎ 4, 4 মানে আবার 2 বেরিয়ে আসবে, তাহলে 1/4 পাই এপসাইলন নট 2p বাই আর কিউব। তুমি তো তাই পেয়েছিলে, তুমি তো এক্সিয়াল পয়েন্টে তাই পেয়েছিলে। তাহলে দেখো এইটা হচ্ছে জেনারেল, মানে যে কোনো পয়েন্টে হ্যাঁ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। আর এইটা কি E1 E2, এটা হচ্ছে এক্সিয়াল পয়েন্ট, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর পয়েন্ট, অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন দেবেই দেবে। ওকে চলো নেক্সট কোশ্চেন। এবার দেখব যদি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যদি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একটা তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করে দিই তাহলে কি ঘটবে। তড়িৎ দ্বিমেরু মানে এইটা তড়িৎ দ্বিমেরু, এইটা কি, এইটা পজিটিভ, এইটা কি নেগেটিভ। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সবসময় পজিটিভকে নিজের দিকে নিয়ে যেতে চাই, আর নেগেটিভকে সবসময় উল্টো দিকে নিয়ে যেতে চাই। তাহলে এই দিকে একটা বল কাজ করবে যেটা QE, আর এই দিকেও কাজ করবে সেটা -QE নিলাম, কারণ যেহেতু ডাইরেকশনটা উল্টো দিকে। তাহলে একে এই মধ্যবিন্দু সাপেক্ষে পাই করে ঘুরিয়ে দেবে, আর ঘোরাচ্ছে মানে টর্ক কাজ করছে। টর্ক কাজ না করলে কোনো কিছু ঘুরবে না। এই পেনটা যদি ঘুরে তার মানে এর উপর টর্ক কাজ করছে বলেই কিন্তু পেনটা ঘুরছে। বল ঘোরাতে পারে না, ঘোরাতে গেলে টর্ক লাগে, ঠিক আছে। তাহলে দেখো এখানে টর্ক কত হবে, টাউ ইকুয়াল টু, মনে রাখবে টাউ ইকুয়াল টু হয় পি ক্রস ই, অবশ্যই মনে রাখবে টাউ ইকুয়াল টু পি ক্রস ই। ওকে, এটাকে যদি তুমি ভেঙে দাও না, এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে কি হবে, টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা। হোয়াট ইজ থিটা? দেখো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই। থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড ই, ঠিক আছে। তাহলে পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তার মানে এখানে থিটা কোনটা, দেখো পি মানে কোনটা, এইটা -Q নিয়েছিলে, এইটা +Q নিয়েছিলে, তাহলে পি মানে হচ্ছে এইটা, এইটা পি। আর ই মানে কোনটা, ই মানে হচ্ছে এইটা, তাহলে পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। বোঝা গেল? তাহলে পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে, কোশ্চেন আসার চান্স আছে। এটা হচ্ছে টর্ক, মানে এই টর্ক প্রয়োগ করে একে ঘুরিয়ে দেবে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম টর্ক কখন কাজ করবে, চলো একটু দেখে নিই ম্যাক্সিমাম টর্ক। তার মানে 1 নম্বরে আমি যদি বলি যে থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে কত হবে, টাউ ইকুয়াল টু তখন হয়ে যাবে পিই, এইটাই হচ্ছে ম্যাক্সিমাম টর্ক। আর 2 নাম্বার যদি বলি যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, তখন কি হবে, তখন টাউ ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ সাইন 0 বা সাইন 180 যাই বলবো বলো সেটা কিন্তু 0 হবে। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, দেখো, ঠিক আছে, তাহলে টর্কের ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এবার আমরা পড়বো যে গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য কি জিনিস? গাউসের উপপাদ্য পড়ার আগে একটা কথা বলে রাখি, তড়িৎ ফ্লাক্স সম্পর্কে জানতে হবে। তড়িৎ ফ্লাক্স কি সেটা আগে বলি। দেখো একটা কথা মাথায় রাখতে হবে যে এখানে একটা পজিটিভ চার্জ যদি থাকে আর এখানে যদি একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে এদের মধ্যে একটা ঘটনা ঘটবে যেটা আমরা দেখতে পাবো না। কি আকর্ষণ বিকর্ষণ তো হচ্ছে, সেটা তো একটা কথা বটে, কিন্তু এখানে তড়িৎ বলরেখা বলে একটা জিনিস থাকবে যেটা এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে, সোজাসুজি বেরিয়ে যাবে আর এখানে ঢুকবে, কিন্তু এগুলোকে আমরা দেখতে পাই না, কিন্তু এগুলো আছে বলেই তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টির জন্য দায়ী কিন্তু এই তড়িৎ
বলরেখা, এগুলাকে আমরা বলি তড়িৎ বলরেখা, কিন্তু এদেরকে আমরা দেখতে পাই না। ঠিক আছে, ঠিক ভেবে নাও এরকম মাকড়সার জাল যেমন চারিদিকে ছড়িয়ে থাকে, সেই জালের মধ্যে কেউ এলেই কি হয়, কোনো একটা পোকামাকড় এলো তো ঝাপ করে আটকে যায়, তেমনি এখানেও তাই, এও একটা জাল বিস্তার করে আছে। তো যদি এর কাছাকাছি কোনো একটা আধান থাকে তাহলে একে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে। আর হ্যাঁ, এটাও মনে রাখবে, যদি পজিটিভ নেগেটিভ পাশাপাশি থাকে তাহলে এখান থেকে কিছু বলরেখা এইদিকে কিন্তু এসে ঢুকবে। বোঝা গেল? এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি তো এটা আলাদা আলাদা করে এঁকেছি বলে আর এটা আমি দেখাইনি। যদি পাশাপাশি এরকম করে থাকে না, এটা পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে কিছু তড়িৎ বলরেখা এরকম করে আসবে, কিছু বলরেখা এরকম আসবে, আর বাকিগুলো যেগুলো যেমন ছিল সেরকম থাকবে। তাহলে যদি তোমাকে কোশ্চেন দেয় যে পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখা বেরিয়ে যায় না ভেতরে আসে, পজিটিভ আধানের দিকে আসে, সরি পজিটিভ আধান থেকে বেরিয়ে যায় আর নেগেটিভ আধানের দিকে আসে, পজিটিভ আধান থেকে বেরিয়ে যায় আর নেগেটিভ আধানের দিকে আসে। ওকে, ডান, বেশ। এবার দেখো তড়িৎ ফ্লাক্স কি জিনিস, তড়িৎ বলরেখা তো বললে, এবার আমরা পড়বো তড়িৎ ফ্লাক্স। এইটা আবার কি জিনিস স্যার তড়িৎ ফ্লাক্স? দেখো তড়িৎ ফ্লাক্স কি, কোন একটা তলের মধ্যে দিয়ে, কোন একটা তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকেই তড়িৎ ফ্লাক্স বলে। মনে করো এখানে একটা আধান আছে, তো সেই আধান থেকে কি হচ্ছে, তড়িৎ বলরেখা বেরিয়ে যাচ্ছে। তো যতগুলো তড়িৎ বলরেখা বেরিয়ে যাবে এই তলের মধ্যে দিয়ে, তাকেই বলবো এই তলের মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্সকে কি দিয়ে লেখা হয় জানো? ফাই দিয়ে। মনে রাখবে ফাই ইকুয়াল টু ই ডট এস। ওকে স্যার, ইটা কি? ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর এসটা কি? এস হচ্ছে এই তলের ক্ষেত্রফল, যে তলের মধ্যে তুমি তড়িৎ ফ্লাক্স নিচ্ছ সেই তলের ক্ষেত্রফল, মাথায় রাখবে। ওকে, এবার চলো, তাহলে এটাকে আমি যদি ব্রেক করি তাহলে কি হবে? ই এস কস থিটা। স্যার থিটাটা আবার কি? থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এস, অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড এস। এসটা কি? এস হচ্ছে ক্ষেত্রফল। মনে করো এইটা একটা তল, তো এই তলের ক্ষেত্রফল কোন দিকে হবে? বাইরের দিকে, এইটা হচ্ছে এস এর দিক। আবার মনে করো তোমাকে বলা হলো যে একটা তল নাও, যে তলটা এক্স ওয়াই তল, ঠিক আছে, এক্স ওয়াই তল ধরে নাও, আমি এক্স ওয়াই, ঠিক আছে, আর জেড তিনটে অক্ষ এঁকেছি। তো এক্স ওয়াই তল মানে কোন তলটা বোঝাই? এই তলটা বোঝাই, এইটা হচ্ছে এক্স ওয়াই তল। এক্স ওয়াই তলের ডাইরেকশন হচ্ছে বাইরের দিকে। যদি বলে যে ওয়াই জেড তল, তাহলে ডাইরেকশন হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে কি বললাম? এক্স ওয়াই তল যদি হয় তাহলে ডাইরেকশন হচ্ছে কে ক্যাপ বরাবর, যদি ওয়াই জেড তল হয় তাহলে ডাইরেকশন হচ্ছে আই ক্যাপ বরাবর, আর যদি এক্স জেড তল হয় তাহলে ডাইরেকশন হচ্ছে জে ক্যাপ বরাবর। তার মানে যে থাকবে না সেইটা ক্যাপ হবে, এখানে জেড নেই সেই জন্য কে ক্যাপ, এখানে আই নেই সেই জন্য আই ক্যাপ, এখানে এক্স জেড আছে ওয়াই নেই সেই জন্য জে ক্যাপ। তাহলে যেটা থাকবে না সেই দিক বরাবর ডাইরেকশন হবে, এটা মাথায় রাখবে, পরবর্তী যখন অঙ্ক করাবো তখন কাজে লাগবে। ওকে 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 ওকে, নো প্রবলেম। দেখো বেশ ভালো কথা, তাহলে আমরা ফাইনালি এখনো পর্যন্ত কি জানলাম আমি আবার ক্লিয়ার করে দিই, যে ফাই ইকুয়াল টু ই ডট এস, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি বারবার বলছি কথাটা, ই ডট এস। এখান থেকে আমি পাবো কি না ই এস কস থিটা। একটা জিনিস মাথায় রাখবে, যদি এখানে বলি আমি তোমাকে যে থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়াল টু কি হবে? ফাই ইকুয়াল টু হবে ইএস। 2 নম্বরে যদি আমি বলি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে ফাই ইকুয়াল টু হবে 0। 0 ডিগ্রি মানে কি? ধরে নাও এইখানে একটা তল আছে, তো এই তলের ডাইরেকশন কোন দিকে? এই দিকে। আর তুমি এখানে একটা আধান রেখে দিয়েছো, তাহলে সেই আধান থেকে তড়িৎ বলরেখাও কোন দিকে বেরিয়ে আসছে? সোজা। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 0 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়ে যায় তাহলে সমস্ত তড়িৎ বলরেখা কিন্তু এই দিকে বেরিয়ে চলে আসবে, তার মানে ম্যাক্সিমাম হবে তড়িৎ বলরেখার সংখ্যা বা তড়িৎ ফ্লাক্স ম্যাক্সিমাম হবে। আর যদি আর যদি এইটা 90 ডিগ্রি হয়ে যায়, 90 ডিগ্রি মানে কিরকম করে থাকবে বলো তো তলটা? তখন তলটা থাকবে ঠিক এই রকম, ঠিক আছে। তাহলে তলের ডাইরেকশন কোন দিকে? নর্মালি আউটওয়ার্ড। তাহলে নর্মালি আউটওয়ার্ড মানে এই দিকে তলের ডাইরেকশন। আর এইখানে তুমি একটা আধানকে রেখে দিয়েছো, এই আধান থেকে তড়িৎ বলরেখা কি করে আসবে? এরকম করে। তাহলে তড়িৎ বলরেখা কি ওই তলটাকে ভেদ করে যাবে? যাবে না, তড়িৎ বলরেখার সংখ্যা হবে 0। তাহলে যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ফাই ইকুয়াল টু 0 হবে। কেন 90 ডিগ্রি স্যার? বিকজ এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি। বলো, আশা করি ক্লিয়ার। ওকে ওকে, আর চাপ নেওয়ার দরকার নাই। চলো এবার নেক্সট কনসেপ্টে যাই, আমি যখন অঙ্ক করাবো জিনিসগুলো আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা পড়ব গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্য,
দেখো, আচ্ছা আমি আর একটা কথা এখানে বলতে ভুলে গেছি, এখানে আর একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে ফাই এর একক কি। দেখো ফাই ইকুয়াল টু তুমিই বললে ই ইন্টু এস, যদি কস থিটাটাকে বাদ দিই তাহলে ফাই এর একক কি হবে স্যার? ই এর একক কি? ভোল্ট পার মিটার স্কোয়ার, ঠিক আছে, আর সরি ভোল্ট পার মিটার। আর এস এর একক কি? এস তো ক্ষেত্রফল, মিটার স্কোয়ার, তাহলে কেটে গেল, তাহলে ভোল্ট মিটার। খুব আসে এটা, ফাই এর একক হচ্ছে ভোল্ট মিটার, কারণ অঙ্কতেও আমাদের লাগবে, শিখে রাখতে হবে। গাউস বলছে, দেখো বন্ধু একটা কথা বলি, তুমি যদি একটা বদ্ধ তলের ভেতরে একটা আধানকে রেখে দাও, একটা বদ্ধ তলের ভেতরে একটা আধান কিউকে রেখে দাও, তাহলে এই বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু হবে কিউ বাই এপসাইলেন নট। কি হবে? ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলেন নট। এটা মাথায় রাখবে। অ্যাকচুয়ালি এটা আরো ভালো করে বললে বলতে হয় কিউ এনক্লোজড বাই এপসাইলেন নট। স্যার এপসাইলেন নটটা কি? বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এটা আমি আগেই বলেছি। তাহলে যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু ওই তলের মধ্যে যত আধান আছে সেইটা বাই এপসাইলেন। যদি বায়ু মাধ্যম থাকে তাহলে এপসাইলেন নট, আর যদি অন্য মাধ্যম থাকে তাহলে শুধু এপসাইলেন। আশা করি ক্লিয়ার। ওকে, তো এইটা তোমাকে মনে রাখতে হবে। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি, স্যার আপনি তো একটু আগেই আমাদেরকে পড়ালেন যে ফাই ইকুয়াল টু ই ডট এস, তার মানে আমি ঘুরিয়ে এটা বলতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলেন নট। ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি ই এস কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলেন নট। একদম ঠিক, বলো। আশা করি ক্লিয়ার। তো এইটা তোমাকে মনে রাখতে হবে। এর অ্যাপ্লিকেশন কি? তোমাকে বলবে গাউসের উপপাদ্য কাজে লাগিয়ে তুমি একটা স্ফেয়ারের, কোনো একটা গোলীয় ফাঁপা খোলকের বা ফাঁপা গোলকের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো বলতে পারে। কোনো একটা গোলীয় খোলকের বাইরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো বলতে পারে। ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলতে পারে। দেখা যাক, অঙ্ক করাবো, জাস্ট ওয়েট, সব করাবো অঙ্ক, কোনো চাপ নাই। দেখো এটা মনে করো কোনো একটা গোলীয় খোলক, ঠিক আছে, এর ওপরে আধান ছড়ানো আছে, প্লাস 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 প্লাস। ওকে ওকে ওকে, নো প্রবলেম, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করে যেতে হবে, একটু টেকনিক্যাল এরর আছে। দেখো, তো আমি ধরে নিচ্ছি এখানে মোট আধান ছড়ানো আছে কিউ। তোমাকে বলা হয়েছে যে বন্ধু তুমি এক কাজ করো, তুমি এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নাও, আর এখানে তুমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তুমি বলবে দেখুন স্যার, আমি এই বিন্দুর ওপর দিয়ে একটা গাউসীয় তল ইম্যাজিন করব। এই তলটা কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা গাউসীয় তল। গাউসীয় তলের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তুমি একে টাচ করতে পারবে না, এটা একটা কাল্পনিক তল। গাউস কি বলছে? দেখো ভাই, তুমি যে তলটা ইম্যাজিন করেছো তার মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ফাই, ফাই ইকুয়ালস টু কি হবে? তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলেন নট হবে। ভালো কথা। এবার আমি যদি এখানে একটা ক্ষুদ্র সারফেস কল্পনা করি, ক্ষুদ্র তল কল্পনা করলাম, এই তলের ডাইরেকশন এই দিকে ডিএস, আবার এই দিকেই কাজ করছে ই, যেদিকে ই সেই দিকেই ডিএস, তাহলে মাঝের অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমি যদি বলি যে ই ডট ডিএস, তার মানে ই ডিএস কস 0, ই ডিএস কস 0 ডিগ্রি, অর্থাৎ শুধুমাত্র ইডিএস, কারণ কস 0 1। এবার এইটা তো হলে হবে না বাবা, আমার গোটা সারফেসের জন্য চাই। তাহলে গোটা সারফেসের জন্য যখন বলবে আমি লিখবো ইন্টিগ্রেশন ইডিএস ইকুয়াল টু কিউ বাই, কিউ এর জায়গায় আমি ক্যাপিটাল কিউ নেব, ঠিক আছে, ক্যাপিটাল কিউ আছে কারণ এর ভেতরে কত আধান আছে? ক্যাপিটাল কিউ, তাহলে কিউ বাই এপসাইলেন নট। বেশ, ইটা সব জায়গায় সুষম আমি বাইরে বের করে দিলাম। ডিএস মানে হচ্ছে কি কত? 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে 4 পাই আর স্কোয়ার না নিয়ে 4 পাই এক্স স্কোয়ার নেবো, কারণ এই ব্যাসার্ধটা দেখো এক্স নিয়েছি। 4 পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলেন নট। তাহলে ফাইনালি ই কত এলো? ই ইকুয়াল টু, দেখো ই ইকুয়াল টু আসছে
1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। ব্যাস, এইটা হচ্ছে ই। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ঠিক মনে হচ্ছে না যে এই ফর্মুলাটা আমি আগেও পেয়েছিলাম? এই ফর্মুলাটা আমি আগেও পেয়েছিলাম, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা আমি যখন বিন্দু আদানের জন্য বলেছিলাম তখনও পেয়েছিলে। তাহলে আমি কি বলতে পারি, একটা গোলীয় খোলক বিন্দু আধানের মতোই আচরণ করে, যার উপরে আধান ছড়ানো আছে, অনেক দূরে গেলে ওকে দেখে বিন্দু আধানই মনে হবে, বিন্দু আধানের মতোই আচরণ করছে, সেই জন্যই তো এরকম ফর্মুলা এসছে, তাই না? এবার স্যার, যদি এই গোলীয় খোলকটা ভেতরে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলে, এইটা মনে করেন স্যার গোলীয় খোলক, এর ভেতরের কোনো বিন্দুতে আমাকে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলে, কোথায় বের করতে বলবে বলো? আমি ধরে নিলাম এর ব্যাসার্ধ আর, ঠিক আছে, এর ভেতরের কোনো বিন্দু মনে করো এইখানে একটা বিন্দু তুমি নিয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে, এর ওপর দিয়ে একটা গাউসীয় তল ইমাজিন করতে হবে। এইখানে আধান ছড়ানো আছে প্লাস কিউ, বেশ, তুমি এটাকে নিলে এক্স, তাহলে কি বলবে? দেখুন স্যার, তাহলে এখানে হবে ই ইন্টু 4π(x স্কোয়ার) ইকুয়াল টু, ঠিক আছে, 0/ε0। কেন স্যার 0/ε0? বিকজ দেখো, এখানে এর ভেতরে কোনো আধান নেই, কিন্তু যা আধান আছে বাইরের সারফেসে, কারণ তুমি এর ভেতরেই বিন্দুটা ইমাজিন করেছো, যে বিন্দু বলেছে আমি সেই বিন্দুর উপর দিয়ে একটা ইমাজিনারি তল কল্পনা করে নিয়েছি, ঠিক আছে। তাহলে ই ইকুয়ালস টু 0। তার মানে তুমি কি পেলে? তুমি এটাই পেলে যে গোলকের, আহিত গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0, আর বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার। তাহলে আমাকে যদি একটা গ্রাফ অঙ্কন করতে বলে, এই দিকটা মনে করো বললো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর এই দিকটা মনে করো বললো এক্স, কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে তুমি কি করবে দেখো, তুমি এখানে এখানে তুমি একটা গোলক টেনে নিলে, ঠিক আছে, বেশ। এবার ঠিক গোলকের যে এই বিন্দুটা, আমি এখানে ডট ডট করে টেনে দিচ্ছি, দেখো গোলকের যে এই বিন্দুটা, এইখানে কি হবে, এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আর, যেটা ব্যাসার্ধ। তাহলে এত দূর পর্যন্ত কিচ্ছু নেই, ফাঁকা, কারণ ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, আর বাইরে হয় ই ভ্যারিজেস 1/x স্কোয়ার। ব্যাস, হয়ে গেল। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খাতায় নোট করে রেখো, কারণ এইটা কিন্তু পরীক্ষায় দেয়। এই গ্রাফটা তুমি কোশ্চেন ব্যাংকেও অনেক জায়গায় দেখতে পাবে। ওকে, আশা করি ক্লিয়ার। বেশ, এবার দেখো, তোমাকে বলতে পারে যে গাউসের উপপাদ্য প্রয়োগ করে তুমি এক কাজ করো, কোনো কি বলবো, রৈখিক আধান ঘনত্বের জন্য কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এটা রৈখিক আধান ঘনত্ব, তার মানে কি, মানে একটা সোজা তার আছে মনে করো, তারের উপরে এরকম আধান ছড়ানো আছে, তোমাকে বলেছে যে বন্ধু তুমি তুমি এইখানে এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করো, এটাকে পি নিলে, তাহলে এইটা হবে ই ইকুয়াল টু, ঠিক আছে, λ/2πε0 ইন্টু আর। ই ইকুয়াল টু λ/2πε0 ইন্টু আর। এই ফর্মুলাটা মনে রেখে দেবে, এইটার প্রুফ করার দরকার নেই, ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। আবার আমি আর একটা কেস বলে দিই, মনে করো একটা তল দিল তোমাকে, একটা আহিত তল। আহিত তল মানে এই তলের মধ্যে আধান ছড়ানো আছে, ঠিক আছে, পজিটিভ 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 সব জায়গায় আধান ছড়ানো আছে। তো এরকম যদি কোনো তল থাকে না, তাহলে এর নিকটবর্তী কোনো বিন্দুতে, মানে এইখানে মনে করো একটা বিন্দু নিলে, নিকটবর্তী বিন্দু পি। আচ্ছা, এখানে ল্যামডাটা কি কেউ জিজ্ঞাসা করলে না, ঠিক আছে, ল্যামডাটা কি, হোয়াট ইজ ল্যামডা, ঠিক আছে, জিজ্ঞাসা করলে না বলছি, সরি, মানে মাথায় এলো না আর কি, সেটা বলছি, এটা তো রেকর্ডেড ক্লাস হচ্ছে, আমি ভাবছি লাইভ ক্লাস হচ্ছে। ওকে, দেখো ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব, ঠিক আছে, মানে একক দৈর্ঘ্যে কতটা আধান, সেইটাই হচ্ছে ল্যামডা। তুমি সিম্পলি মনে রাখতে পারো ল্যামডা সমান কিউ বাই এল, একক দৈর্ঘ্যে আধান। ওকে, এবার এইখানে দেখো, এখানে তোমাকে যদি বলে যে ই বের করতে, তাহলে ই হবে জেনারেলি সিগমা বাই 2ε0, ঠিক আছে। সিগমাটা কি, সিগমাটা হচ্ছে ক্ষেত্র আধান ঘনত্ব, এটা রৈখিক আধান ঘনত্ব, এটা ক্ষেত্র আধান ঘনত্ব, তার মানে একক ক্ষেত্রফলে কতটা আধান আছে সেইটাই হচ্ছে সিগমা। তার মানে আমি বলতে পারি যে সিগমা দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ বাই এরিয়া, কিউ বাই এ, সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। বলো, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। এইটা মনে রেখে দেবে, এইটা কিন্তু খুব কাজে লাগবে যখন ক্যাপাসিটার পড়বো নেক্সট ভিডিওতে, তখন এটা কাজে লাগবে।
এবার দেখো, এবার একটা কথা বলি, এবার যেটা বলছিলাম, তাহলে মোটামুটি গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন তোমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা পোটেনশিয়ালে মুভ করি, পোটেনশিয়াল পড়ি কি জিনিস, তড়িৎ বিভব যেটা বলছে, তড়িৎ বিভব কি কি বৃত্তান্ত সেটা বলি, একদম যেগুলো দরকার সেইগুলোই আমরা কভার করব। ঘুমচাং কিছু পড়াবো না ভাই, কারণ আমিও জানি যে তোমাদের সময় কম, ঠিক আছে, পরীক্ষা এগিয়ে আসছে, তাই একদম টু দ্য পয়েন্ট পড়াবো। তড়িৎ বিভব, দেখো তড়িৎ বিভব কাকে বলে, ধরে নাও তুমি এখানে একটা আধান রেখেছো যেটা কিউ, তো যখন তুমি একটা অন্য আধানকে এখানে নিয়ে আসবে, এ তো ছেড়ে কথা বলবে না, এ তো বিকর্ষণ করবে, ভাই তো আমার জায়গায় এসেছিস কেন, চলো বিকর্ষণ করে তাড়িয়ে দেবে। তো একে আনতে গেলে তোমাকে বাইরে থেকে কিছু কৃতকার্য করতে হবে, তো যে কৃতকার্যটা করতে হবে তাকেই বলবো বিভব। একক ধনাত্মক আধানকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্য করতে হয় তাকেই বলবো বিভব। তুমি বলছো স্যার আমি না কিউ আধানকে এনেছি, দিয়ে দেখলাম কৃতকার্য করতে হচ্ছে ডাব্লু, এবার আমি বলবো বন্ধু তুমি তো ঐকিক নিয়ম জানো, চলো ঐকিক নিয়ম ইউজ করো, কিউ আধানকে আনতে গেলে কৃতকার্য করতে হয় ডাব্লু, তাহলে একক আধানকে আনতে গেলে কত, ডাব্লু বাই কিউ, আর এইটাই হচ্ছে ভি। তাহলে তুমি একটা রিলেশন পেয়ে গেলে যে তড়িৎ বিভব ভি সমান কি না ডাব্লু বাই কিউ, মাথায় রাখবে। তাহলে এর একক কি হবে, জুল পার কুলম, ঠিক আছে। আবার আরও একটা হতে পারে আর্গ পার স্ট্যাট কুলম, এটাও হতে পারে, বোঝা গেল। বেশ, এটা মনে রেখো, ভি সমান ডাব্লু বাই কিউ। তো এখান থেকে তুমি যদি চাও তো বিভবের মাত্রাও বের করতে পারো। দেখো ডাব্লুর মাত্রা কি, ডাব্লুর মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর কিউ এর মাত্রা কি আইটি, তাহলে কি হবে না এম এল স্কোয়ার, ঠিক আছে, টি টু দি পাওয়ার -3 আই ইনভার্স। ব্যাস হয়ে গেল, বলো, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কি বললাম, এটা এটা বললাম বিভবের একদম ডেফিনেশন, ঠিক আছে। এবার দেখো মনে করো এখানে একটা লাইন আছে, হুম, আর এখানে কোনো একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, কোনো একটা আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ধরে নাও এইখানে একটা আধান বসে আছে কিউ আধান, তাহলে এর জন্য এই গোটা লাইনে কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র কাজ করছে, তাহলে এই বিন্দুতে কিছু একটা বিভব আছে, এই বিন্দুতে কিছু একটা বিভব আছে, এই বিন্দুর বিভব ভি এ, এই বিন্দুর বিভব ভিবি, তাহলে এইটুকুর মধ্যে যে বিভব পার্থক্য ডেল্টা ভি, সেটাকে আমরা কি বলবো না ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে। এবার এইটুকুর মধ্যে তুমি একটা আধানকে যদি নিয়ে আসতে চাও নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, তাহলে তোমাকে তো কৃতকার্য করতে হবে, তাহলে সেই কৃতকার্যটা কত হবে, ডাব্লিউ ইকলস তখন হবে কিউ ইন্টু ডেল্টা ভি, তখন হয়ে যাবে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, এটা মাথায় রেখো, ঠিক আছে। বেশ, ওকে, নো প্রবলেম। আচ্ছা এই যে আমি এখনই বললাম যে জুল পার কুলম, একেই আমরা কিন্তু ভালোবেসে নাম দিয়েছি ভোল্ট, একেই আমরা ভালোবেসে নাম দিয়েছি ভোল্ট, এটা মাথায় রেখো, ঠিক কি না। চলো ভোল্ট, VOLT, ব্যাস। এবার আমরা দেখব একটা বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের রাশিমালা কি হয়। দেখো একটা বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালা তুমি কি বলেছিলে, এটা বিন্দু আধান, এটা কিউ, আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান তুমি কি বলেছিলে, এখানে একটা পয়েন্ট নাও পি, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান তুমি বলেছিলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, আর যদি বলে যে ভি, তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, একটা কিউ বাই আর স্কোয়ার আর একটা কিউ বাই আর, মাথায় রাখবে। দেখো ভাই এইটা কিন্তু ভেক্টর, মানে এর কিন্তু মান দিক এইগুলো আছে, কিন্তু এইটা হয় স্কেলার, মাথায় রাখবে, একটা ভেক্টর আর একটা স্কেলার, ঠিক আছে। তার মানে এইটা নিয়ে যখন অঙ্ক করব তখন ডাইরেকশন ম্যাটার করবে, আর এইটা দিয়ে অঙ্ক করার সময় কোনো ডাইরেকশন ম্যাটার করবে না, মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তোমাকে বলবে যে ই এর সঙ্গে ভি এর রিলেশন কি, সেটাও বলি, এটাও মনে রাখবে, ই সমান মাইনাস ডিভি ডিআর, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ই সমান মাইনাস ডিভি ডিআর। আর তোমাকে যদি বলে যে এটাকে ভেক্টর ফর্মে পুরোপুরি বড় করে লেখো, তাহলে লিখবে মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি ডেল জেড কে ক্যাপ। স্যার এইটা আবার কি, আমরা তো এইটা জানি, আমরা স্যার ডিডিএক্স জানি, কিন্তু স্যার ডেল ডেল এক্স তো স্যার জানি না,
দেখো ডেল ডেল এক্স অপারেটরটার খুব মজা আছে, এটা আরও সহজ। তোমাকে যদি বলি যে এক্স স্কোয়ার ওয়াই, এইটা তুমি ডি ডিএক্স এর ডেরিভেটিভ করো, তুমি বলবে দেখুন স্যার এখানে 2x হবে, ওয়াই পড়ে থাকবে, তারপরে স্যার এক্স স্কোয়ার পড়ে থাকবে, ডিওয়াই ডিএক্স হবে। তাহলে এই যে তুমি ডিওয়াই ডিএক্সটা পেলে, কেন পেলে? কারণ এখানে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, সেই জন্য ওয়াই এর ডেরিভেটিভটা আমি করতে পারছি না, এরকম করে রেখে দিয়েছি। কিন্তু যদি আমি এটা ডেল অপারেটর ইউজ করতাম, ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই, তাহলে ও ওয়াইটাকে কনস্ট্যান্ট ভেবে নিত, দিয়ে বের করে দিত, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। তাহলে অ্যান্সার হয়ে যেত 2xy। বলো, আশা করি ক্লিয়ার তোমাদের কাছে পুরো ব্যাপারটা। তাহলে ডেল অপারেটরের মজাই আলাদা, তো এখানে এটা ডেল অপারেটর ইউজ হয়, ডি অপারেটর নয়। ওকে, লেখার সময় ডি অপারেটর লিখলেও অসুবিধা হয় না, কারণ যেহেতু তোমাদের ক্লাস 11-12-এর ডেল অপারেটর কোথাও ইন্ট্রোডিউস করা নেই, ম্যাথেও নেই, ওই জন্য অসুবিধা হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডেল অপারেটর, ঠিক আছে, ডি নয়। কিন্তু এইটা দিয়ে একটা অঙ্ক হবেই ভাই, আমি দেখাবো অঙ্ক, জাস্ট নোট করে রেখে দাও ফর্মুলা, আমি এক্ষুনি অঙ্কতে আসছি, কোনো চাপ নাই, ঠিক আছে। এবার দেখো, এবার তোমাকে এখান থেকে একটা কোয়েশ্চেন দেবে, বলবে যে সমবিভব তলে কৃতকার্য কত হয়? সমবিভব তলে কৃতকার্য তোমরা পয়েন্ট করতে পারো, সমবিভব তলে কৃতকার্য। দেখো ধরে নাও এইটা একটা সমবিভব তল, ঠিক আছে, তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা আধানকে নিয়ে যাচ্ছ, কত আধানকে নিয়ে যাচ্ছ? কিউ আধানকে নিয়ে যাচ্ছ। এবার এখানে যদি বিভব ভি এ হয় বা ভি হয়, তাহলে এখানেও তো ভি হবে, তবেই তো আমি বলছি সমবিভব তল। এবার একটা কিউ আধানকে আমি নিয়ে যাচ্ছি এখান থেকে এইখানে, ভালো কথা, দূরত্বটা কত? ডি। এবার আমি বলবো ঠিক আছে, তুমি যদি তাই বলো তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফ ইন্টু ডি ইন্টু কস থিটা, এফ ডি কস থিটা। ঠিক আছে, ধরে নাও বল কাজ করছে এইদিকে, তড়িৎ বল কাজ করছে, তাহলে এই দিকে কাজ করছে তড়িৎ বল, বেশ, এইটা তড়িৎ বল, এফ কাজ করছে, এফ যেদিকে এফ কাজ করে সেই দিকেই ই কাজ করে, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বল যা বলবে বলো, ঠিক আছে, ই ই কাজ করছে এইদিকে, বলো ক্লিয়ার কিনা? তাহলে এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। বেশ, এবার যদি আমি কিউ আধানকে না নিয়ে গিয়ে একক আধানকে নিয়ে যাই, তাহলে তুমি বলবে স্যার একক আধানের ওপর যে বল কাজ করে সেইটাই তো ই, একক আধানের ওপরে যে বল কাজ করে সেইটাই ই, আমি একদম ভিডিওর প্রথমেই বলেছি। তাহলে এই এফটা তখন কি হয়ে যাবে? ই হয়ে যাবে। যদি যদি আমি একটা একক আধানকে নিয়ে যাই, 1 কুলম আধানকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, 1 কুলম আধানকে আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, বেশ, তাহলে তখন তুমি কি বলবে? এইটাকে এফ না বলে ই বলবে, একই ব্যাপার। এবার আমি বলবো দেখো ডাব্লিউ ইকুয়াল তো, তুমি তো এটাও পড়েছিলে বন্ধু যে কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, এটাও পড়েছিলে, তুমি বলবে হ্যাঁ স্যার পড়েছিলাম। কিউ এর জায়গায় আমি 1 লিখলাম, আর এইটা ভি মাইনাস ভি, কারণ সমবিভব তল 0, তাহলে স্যার ই ডি কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আমি বলতে পারি স্যার কস থিটা ইকুয়ালস টু 0, তাহলে স্যার থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তার মানে আমি কি সিদ্ধান্তে আসতে পারি? যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ বলরেখা সমবিভব তলকে 90 ডিগ্রিতে ছেদ করে। লিখে নাও ভালো করে, তড়িৎ বলরেখা সমবিভব তলকে 90 ডিগ্রি কোণে ছেদ করে বা পরস্পর লম্ব হয়। ওকে, এবার দেখি, এবার আমি একটা নেক্সট কনসেপ্টে যাই। তোমাকে এরকম বলবে যে দেখো বন্ধু, ছোট 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 কিছু ড্রপ আছে, এরকম কিছু ড্রপ আছে, তো টোটাল নাম্বার অফ ড্রপ আছে এন, ওয়াটার ড্রপ, এরা মার্জ হয়ে গেল, পারদবিন্দু জলবিন্দু যাও কিছু একটা বলবে, মার্জ হয়ে গেল, দিয়ে বড় একটা ড্রপ তৈরি করলো। তো এই বড় ড্রপের বিভব কত হবে? হ্যাঁ, ছোট ড্রপের বিভব বলে দিয়েছে ভি, ঠিক আছে, তাহলে বড় ড্রপের বিভব কত হবে? তুমি ধরে নাও ছোট ড্রপের যে আধান সেইটা কিউ, প্রত্যেকটা ছোট ড্রপের আধান কিউ, আর ব্যাসার্ধ আর করে, প্রত্যেকটার ব্যাসার্ধ আর করে, তাহলে বলো তো একটা ছোট ড্রপের আয়তন কত? স্যার 4/3 পাই আর কিউব, ঠিক একদম ঠিক। কতগুলো ড্রপ আছে? এনটা, তাহলে স্যার গণিত এন ইকুয়াল টুই কিন্তু স্যার বড় ড্রপের আয়তন, বড় ড্রপের আয়তন কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই, 4/3 পাই কেটে গেল,
তাহলে ফাইনালি কি পড়ে থাকলো আর ইকুয়াল টু, ঠিক আছে, এন টু দি পাওয়ার 1/3, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এইটা হয়ে গেল বড় ড্রপের ব্যাসার্ধের ফর্মুলা। দেখো এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর, ঠিক আছে, এটা বড় ড্রপের ব্যাসার্ধের ফর্মুলা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইবার তোমাকে বলছে তাহলে বড় ড্রপের বিভব কত। যদি ছোট ড্রপের বিভব এইটা হয় তাহলে বড় ড্রপের বিভব কত। এইটা কি করলাম বলো তো, ছোট ড্রপগুলোর মোট আয়তন এনটা আছে, তাহলে এনটা ছোট ড্রপের আয়তন ইকুয়াল টু হচ্ছে বড় ড্রপের আয়তন, সেইটাই করেছি। তাহলে বড় ড্রপের ব্যাসার্ধ সমান এন টু দি পাওয়ার 1/3 ইন্টু ছোট ড্রপের ব্যাসার্ধ। এইবার তোমাকে বলেছে বিভব বের করতে। আচ্ছা যাই হোক না, ছোট ড্রপের বিভব কত, ভি সমান কে কিউ বাই আর, এইটা ছোট ড্রপের বিভব। আর বড় ড্রপের বিভব কত, ভি ড্যাশ সমান কে কিউ বাই ক্যাপিটাল আর। স্যার কে কিউ হবে না, আপনি ভুল লিখেছেন, কে ইন্টু এন কিউ হবে, কারণ এনটা ড্রপ যদি মার্জ হয় তাহলে মোট আধান কত, এন ইন্টু কিউ। বেশ, এবার আর তো আমি পেয়ে গেছি ভাই, তাহলে এনটা থাকলো ইন্টু কিউ, আর এর জায়গায় কি লিখবো, এন টু দি পাওয়ার 1/3, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর। দেখো এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর, তাহলে কত পেলাম, কে তো থাকলো এন টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 মানে 2/3 ইন্টু কিউ বাই আর। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে ফাইনালি হলো এন টু দি পাওয়ার 2/3 ইন্টু কে কিউ বাই আর। এই কে কিউ বাই আর মানেই তো আবার এই দেখো ভি, এই যে ভিটা, তাহলে তুমি কি পেয়ে গেলে, তাহলে আলটিমেটলি তুমি যেটা পেলে যে ভি ড্যাশ ইকুয়াল টু এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। এইটা তোমরা ডাইরেক্ট এমসিকিউতে পেয়ে যেতে পারো, আর এইখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন তো আসবেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন কীরকম আসবে, মনে করো তোমাকে বলা হলো যে 125টা ড্রপ জোড়া লেগে বড় ড্রপ তৈরি করেছে, তাহলে ভি ড্যাশ কত হবে, ভি ড্যাশ হবে এন টু দি পাওয়ার 2/3, তার মানে 125 টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি। ঠিক আছে, 125 টু দি পাওয়ার 1/3 মানে 5, 5 5 25, 25 5 125, তারপরে আবার তার স্কোয়ার আছে, তার স্কোয়ার মানে শুধু 25, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু 25 ইন্টু ভি। বলো, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা এন টু দি পাওয়ার 2/3, তো 2/3টা কি কোনো ভুল করলাম নাকি, 2/3 এটা ভাঙলে কত হতো, এইখানে হতো 125 কিউ 5 5 25 125, না ঠিক আছে, ওকে 25 ভি। ওকে দেখো, আশা করি ক্লিয়ার। বেশ, এবার এরকম তোমাকে বিভিন্ন কোয়েশ্চেন দিতে পারে, আর যখন সলভ করাবো তখন দেখবে এরকম কোয়েশ্চেন থাকবে। ওকে, তো এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। তাহলে আমরা বিভব কিন্তু করে নিলাম, আর বিভবের আমরা অ্যাপ্লিকেশনও দেখলাম কিছু। এবার চলো এবার কিছু আমরা অঙ্ক করি। এইসব এইগুলো থেকে কীরকম অঙ্ক আসতে পারে একটু দেখে নিই। দেখো কি বলছে, বলছে দুটি বিন্দু আধান প্লাস কিউ এবং প্লাস 4Q পরস্পর থেকে আর দূরত্বে আছে, এদের সংযোগকারী রেখার কোন বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। সুন্দর কোশ্চেন একটা দিয়েছে। বেশ, তাহলে কি বলছে, প্লাস কিউ আর প্লাস 4Q, এখানে আছে প্লাস কিউ আর এখানে আছে প্লাস 4Q। বেশ, প্লাস কিউ আর প্লাস 4Q, ওকে, এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে, মানে এরা আর দূরত্বে আছে। সংযোগকারী রেখার মধ্যবিন্দু মানে আমি ধরে নিচ্ছি যে প্লাস কিউ থেকে এক্স ডিস্টেন্স দূরে আমি, আচ্ছা কি বলছে, সংযোগকারী রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। আমি ধরে নিচ্ছি তো এক্স দূরত্বে একটা বিন্দু নিলাম, পি বিন্দু, যেখানে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। ঠিক আছে, তাহলে কি হবে ব্যাপারটা দেখো, তাহলে তুমি বলবে যে দেখুন স্যার, এর জন্য এই বিন্দুতে যা হবে এর জন্য এই বিন্দুতে তাই হতে হবে। আমি যদি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দিই, এও বিকর্ষণ করবে আবার এও বিকর্ষণ করবে, তো দুটোর বল যখন ইকুয়াল হয়ে যাবে তখন 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বলবো, এর জন্য যেটা বলবো যে কিউ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 4Q বাই আর মাইনাস এক্স তার স্কোয়ার। কিউ কিউ কেটে দাও, তাহলে কি হবে বলো তো, 1/x ইকুয়াল টু 2/r মাইনাস এক্স। বেশ, তাহলে কোনাকুনি গুণ করো, 2x ইকুয়াল টু আর মাইনাস এক্স, তাহলে 3x ইকুয়ালস টু কত পেলে, 3x ইকুয়ালস টু আর, তাহলে x ইকুয়ালস টু কত হলো, r/3। দেখো আশা করি ক্লিয়ার, x ইকুয়ালস টু r/3।
তাহলে অ্যান্সার চলে এলো। তাহলে প্লাস কিউ থেকে r/3 দূরত্বে, এইটা হয়ে গেল অ্যান্সার। এবার আমরা চলে যাবো দেখো নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে বাবা নেক্সট কোয়েশ্চেন? ভালো একটা কোয়েশ্চেন আছে। একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই সমান 3000 আই ক্যাপ নিউটন পার কুলম 10 সেন্টিমিটার বাহুর একটি বর্গাকার পাত ওয়াইজেড তলে সমান্তরালভাবে থাকলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? একটু আগেই আমি থিওরি করিয়ে এসেছি, যারা থিওরিটা ভালো করে দেখেছো ইজিলি পেরে যাবে। কি বলেছিলাম? তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়াল টু ই ডট এস। বেশ, ই কত বলা আছে? 3000 আই ক্যাপ। ওকে, 3000 আই ক্যাপ ডট বলেছে ওয়াইজেড তলে একটা বর্গাকার পাত যার বাহু 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তার ক্ষেত্রফল কত? 0.1 স্কোয়ার, তার মানে 0.01। কিন্তু ক্ষেত্রফলের ডাইরেকশন কি হবে একটু আগে আমি শিখিয়ে রেখেছি। ওয়াইজেড তল, কে নেই, এক্স নেই, তাহলে এইটা আই ক্যাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? দেখো উত্তর হয়ে যাবে, আচ্ছা আমি কেন স্কোয়ার করলাম 0.1-এর একটু বলে দিই। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমাকে তো ক্ষেত্রফল বের করতে হবে, বিকজ এসটা হচ্ছে ক্ষেত্রফল। ওকে, তাহলে দেখো দুটো নিচে 100 হবে, দুটো শূন্য কেটে যাবে, তাহলে শুধুমাত্র 30 হবে, 30। ঠিক আছে, তাহলে উত্তর হবে 30 নিউটন মিটার স্কোয়ার বাই কুলম, তার মানে ওই ভোল্ট ইন্টু মিটার একই। নেক্সট, একটি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি সমান এইটা, এটিকে এত তড়িৎ ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে রাখলে প্রযুক্ত টর্ক কত হবে? দেখো আমি বারবার পড়িয়ে এসেছি, একটু আগে বারবার বলেছি যে টাও ইকুয়াল টু কি না, টাও ইকুয়াল টু হচ্ছে পিই সাইন থিটা। আশা করি ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে তাই যদি হয় তাহলে আমি এখান থেকে কি পেতে পারি? পি বলে দিয়েছে না, 4 × 10⁻⁹। বেশ, ই কত বলা আছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 5 × 10⁴। বেশ, আর সাইন 60 হচ্ছে √3/2। বেশ, দেখো তাহলে এটা কাটবে, 2 2 4, 2 5 10। যাই হোক না কেন 1.732 এর একটা ফ্যাক্টর হবে, কারণ হচ্ছে √3 আছে, কারণ 5 2 10 মানে তো এখানে শূন্য হয়ে যাচ্ছে না, তাহলে শুধুমাত্র 1.732 এর একটা ফ্যাক্টর তো থাকবেই। অপশান একটাই আছে, এইটা হবে উত্তর। দেখো আশা করি ক্লিয়ার। যারা প্রতিদিন আমার প্র্যাকটিস সেটের ভিডিও করো, প্র্যাকটিস সেট আমি প্রত্যেকদিন একটা করে তোমাদের জন্য দিচ্ছি, যারা প্র্যাকটিস সেটের ক্লাস করছো তাদের এই কোশ্চেনগুলো আটকাবেই না। ঠিক আছে, যারা মন দিয়ে প্র্যাকটিস সেটটা সলভ করো দেখবে এই কোশ্চেনগুলো জলের মতো সহজ লাগবে। দেখো, একটি অসীম দৈর্ঘ্যের ঋজু তারের রৈখিক আধান ঘনত্ব বলা আছে, তারটি থেকে লম্বভাবে 18 সেন্টিমিটার দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? আমি এখনই করিয়েছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঋজু তারের জন্য λ/2πε0 ইন্টু আর। ল্যামডা বলা আছে কত না 2 মাইক্রোকুলম, 2 × 10⁻⁻6 মাইক্রোকুলমকে কুলম করে নিলাম। বেশ, সবই তো ঠিক আছে, কিন্তু এখানে একটা ঝামেলায় পড়বো, দেখা যাক। পাই হচ্ছে 3.14 ইন্টু এপসাইলেন, যেহেতু বলেছে এপসাইলেন নট 8.854 ইন্টু 10⁻⁻12। বেশ, আর কত? 18 সেন্টিমিটার, তাহলে নিচে দিলাম 18, সেন্টিমিটারকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, 100টা নিচে হলে ওপরে চলে গেল। বেশ, এবার কি আসবে? এইটা হচ্ছে ফ্যাক্টর, এত বড় একটা ডিজিট বা ভ্যালু। দেখো 2 2 কাটবে, এইটুকু তো প্রথমে আমি দেখলাম। এটা যদি শুধু 3ও নি, 3 9 27 ইন্টু 18, বাপরে, 2 1 4 3, প্রত্যেকটা ডিজিটই কঠিন কঠিন ডিজিট আছে। 8.854, এটা ক্যালকুলেটর ছাড়া কি ক্যালকুলেশন করা যাবে? এটা 8.8কে আমি অ্যাপ্রক্স 9 ধরতে পারি, এটাকে আমি 9 ধরতে পারি, এইটাকে আমি 3 ধরতে পারি, তাহলে 9 3 27, তাহলে 27 ইন্টু 18 কত হবে? দেখো প্রথমে 270 করে দাও, আর 8 7 56, 8 2 16, 16 আর 5 21, 6 7 আর 1 8, 2 আর 2 4, 486।
তাহলে নিচে হলো 486, ওকে 486। এবার এইটা যদি ওপরে যায়, না এরকম ডিজিট 10⁵ হয়তো আসবে 1/4। এটা ক্যালকুলেটারে করতে হবে, এটা ক্যালকুলেটার ছাড়া উপায় নেই, ঠিক আছে? এটা ক্যালকুলেটারে একবার তোমরা সলভ করে নাও, যে কত অ্যান্সার হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? একটি আর ব্যাসার্ধের ফাঁপা পরিবাহী গোলককে কিউ আধান দেওয়া হলো গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে। আচ্ছা একটা কথা বলো, এক মিনিট, এখানে আর একটা অ্যাপ্রক্সিমেশন কাজে লাগানো যেত। ঠিক। দেখো কি বলছি এখানে, এটাকে তুমি 4πε0 করে নাও। এইখানে না তুমি 2λ করো, আর এইটা 4πε0 ইন্টু আর করো। এই 1/4πε0 মানেই হচ্ছে 9 ইন্টু 10⁹9, ঠিক আছে? আর 2 দিয়ে দিলাম, আর ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 2, তাহলে ল্যামডা হচ্ছে 2 আর 10⁻⁻6 ডিভাইডেড বাই আর কত? আর বলে দিয়েছে 18, তাহলে 18 ইন্টু 10⁻⁻2। ব্যাস, 9 2 18, 2 2 কেটে দিলাম, তাহলে হলো কত? দেখো ওপরে তো 2 থাকলো, ঠিক আছে? 2 ইন্টু 10⁵ নিউটন পার কুলম। একদম, কারণ আমরা 1/4πε0 এর ভ্যালু জানি, 9 ইন্টু 10⁹9, ঠিক আছে? এইটা আমার একটা ভুল হয়ে গেছিল, ওইটা যদি কেউ সলভ করে নিতে পারে তাহলে কিন্তু কোনো ক্যালকুলেটার লাগবে না। বুঝতে পেরেছো কত ইজিলি চলে এলো? তাহলে এইরকম ভাবে তোমাকে একটু ভাবতে হবে, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 10⁵ নিউটন পার কুলম। দেখো আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে আর ব্যাসার্ধের ফাঁপা পরিবাহী গোলককে কিউ আধান দেওয়া হলো গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র কত? যেখানে আর হচ্ছে লেস দেন আর, তার মানে ব্যাসার্ধের ভেতরে তো তড়িৎ ক্ষেত্র শূন্য, আমরা এখনই পড়ে এসেছি, তাহলে শূন্য হবে। বেশ, একটি অয়েল ড্রপ যার আধান 12e মানে 12টা ইলেকট্রনের সঙ্গে সমান, বুঝতে পেরেছ? সেটা এত সুষম তড়িৎ ক্ষেত্রে স্থির অবস্থায় ভেসে আছে, তেলের ঘনত্ব 1.26 গ্রাম পার সেমি কিউব হলে ওই বিন্দুর ব্যাসার্ধ কত হবে? বাহ, খুব ভালো একটা কোশ্চেন ভাই, লেভেলের কোশ্চেন। দেখো একটা অয়েল ড্রপ যদি এখানে ভেসে থাকে, ঠিক আছে, তাহলে এর উপরে mg কাজ করছে, মানে পৃথিবীর মহাকর্ষ বল সেটা কাজ করছে, অভিকর্ষ বলে টানছে, ঠিক আছে? তাহলে এম কত? এম বের করা যাবে, কারণ তেল ঘনত্ব বলে দিয়েছে, যেহেতু তেলের ঘনত্ব এত হলে এই বিন্দুর ব্যাসার্ধ কত। দেখো একটা কথা বলি আমি, এম মানে ভর মানে আয়তন গণিত ঘনত্ব গণিত জি। আয়তন মানে হচ্ছে আবার 4/3πr³ গণিত ঘনত্ব গণিত জি, ঠিক আছে, mg। এবার এই mgটা কার সঙ্গে সমান হবে? এই mgটা সমান হবে নিশ্চয়ই 4/3πr³ ρg। এইটা সমান হবে তার সঙ্গে বলো তো, যেহেতু ভেসে আছে তাহলে ওপরের দিকে নিশ্চয়ই একে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঠেলে দিয়ে রেখে দিয়েছে, তার কারণ এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলা আছে। এবার আমরা জানি এফ সমান কিউই, সেটা প্রথমেই পড়িয়েছি, এফ সমান কিউই, ঠিক আছে? তাহলে কিউ তো বলাই আছে 12e, তাহলে আমি লিখে দিলাম যে 12e, ওকে। আর ই কত? ই হচ্ছে এই যে এইটা 2.55 ইন্টু 10⁴। বেশ, আমি এখানে লিখলাম, ই লিখে রেখে দিলাম। এবার নেক্সট পেজে আমি এটা দেখছি, এটা মুছে দিলাম। হ্যাঁ, এবার ক্যালকুলেশনটা করা যাক। দেখো 4/3 ইন্টু 3.14 ইন্টু r³ ইন্টু রো বলা আছে কত না 1.26 গ্রাম পার সেমি কিউব। এই গ্রাম পার সেমি কিউবকে, এটা তো ঘনত্ব, তুমি যদি কেজি পার মিটার কিউব করতে চাও তাহলে কি করতে হবে বলো তো? 1 গ্রাম পার সেমি কিউব মানে কত কেজি পার মিটার কিউব? 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবে? 1.26 মানে 1260। তাহলে আমি এসআইতে নিয়ে নিলাম। বেশ, জি তো 10 বসিয়ে দিলাম। 12 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ই বলা আছে 2.55 ইন্টু 10⁴। যাকে এই একটা বিরাট ডেটা। দেখো 3 আর 3 3.14 কেটে দাও, কোনো আপোষ করে লাভ নাই। 12 একে 12, 12 পাঁচে 60, 105 দিয়ে কেটে যাবে। বেশ, আর দেখো 4 4 16,
এইটা 0.4 দিয়ে কাটবে, বেশ 2.55 আছে। পয়েন্ট তোলো, তুমি যদি পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 লেখো তাহলে 100-র সঙ্গে 10⁴ কাটবে, একটা 10 স্কোয়ার পড়ে থাকবে, সেটাও গেল। এইদিকে 5 দিয়ে কাটবে, বেশ বিশাল বড় একটা ডিজিট চলে আসছে, কিন্তু শেষ পর্যন্ত সলভ আমাদেরকে করতেই হবে। আর চেয়েছে তাই তো, দেখা যাক আর কত আসছে। আর কিউব ইকুয়াল টু যেটা আসছে এইদিকে কত পড়ে আছে একটু দেখে নিই, 0.4, ঠিক আছে, 0.4 গণিত 255 স্কোয়ার আর -19, তাহলে কত হচ্ছে 10⁻⁻17, 10⁻⁻17, বেশ ডিভাইডেড বাই নিচে কত আসছে 105, 5 5 25, 5 1 5, 5 2 10, 5 1 5, 21, ঠিক আছে, 51 ইন্টু 0.4, ঠিক আছে, আর এটা -17, সে যা বটে বটে, সেটা পরে দেখা যাচ্ছে। এইটা একটু দেখা যাক, 21 তো দেখো, 4 1 4, 4 5 20, 204, তাহলে 20.4, 20.4 বাই 21, ওকে, 20.4 বাই 21 ইন্টু 10⁻⁻17। এবার দেখো এইটা 20.4 মানে 21-এর কাছাকাছি, আর এটা 21, তার মানে আর যাই হোক 20.4 আর 21 এক দিয়ে যাবে না, ওই 0.98 এরকম হবে, আর যাই হোক ওই 0.99 বা 0.98 কিছু একটা হবে। তাহলে আমি যদি এটাকে 0.99 ধরে নিই, হ্যাঁ, ইন্টু 10⁻⁻17, ঠিক আছে। এবার আমি কিউব রুট করব। কিউব রুট মানে কত? কিউব রুট মানে দেখো এইটা কিউব করে এসেছে সেরকম একটা ব্যাপার, তাহলে 99 আছে, কতর কিউব 99, দুটি সমান্তরাল অসীম অপরিবাহী পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব প্লাস সিগমা মাইনাস সিগমা, পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? এই একটা পাত, এই একটা পাত, এইটা প্লাস সিগমা, এইটা মাইনাস সিগমা, মধ্যবর্তী অঞ্চলে কোনো একটা বিন্দু আমি নিলাম। তাহলে এখানে আমি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে এসে ছেড়ে দেবো, এ বেটা বিকর্ষণ করবে, এ বেটা আকর্ষণ করবে। একটা পাতের জন্য ই কত হয়? একটা পাতের জন্য হয় ই সমান সিগমা বাই 2 এপসাইলন নট, তাহলে দুটো পাতের জন্য একই দিকে টানছে, তাহলে 2 সিগমা বাই 2 এপসাইলন নট, 2 কেটে গেল, তাহলে সিগমা বাই এপসাইলন নট, এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, খুব ভাইটাল একটা ব্যাপার, এই কনসেপ্ট দিয়ে তোমাদের ক্যাপাসিটারের প্রবলেম কিছু সলভ করতে হবে পরে। একটি কিউ আধানের কণা ই সুষম তড়িৎ ক্ষেত্রের স্থিরাবস্থা থেকে যাত্রা করে ভি দূরত্ব গেল, কণাটি দ্বারা অর্জিত গতিশক্তি কত হবে? খুব ভালো একটা কোশ্চেন, কণাটি দ্বারা অর্জিত গতিশক্তি কত হবে? দেখো আমরা জানি এফ সমান কিউই, একটা কণা যাচ্ছে কেন, তার উপর এত বল কাজ করছে বলে যাচ্ছে, নইলে থরি যাবে নাকি, কোন একটা কণা ফাঁকাই কেন যেতে যাবে ভাই? এবার তুমি বলবে স্যার দেখুন নিউটন বলছে আবার এফ ইকুয়ালস টু এম এ, তাহলে কিউ ইকুয়ালস টু এম এ, তাহলে এ সমান স্যার কিউ ই বাই এম। আবার দেখুন স্যার ভি ইকুয়াল টু ইউ তো 0 প্লাস এটি, তাহলে কিউ ই বাই এম ইন্টু টি, এইটা বেগ, তাহলে হাফ এম ভি স্কোয়ার কত হবে? তাহলে কারণ গতিশক্তি মানে তো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইন্টু ভি স্কোয়ার, কিউ স্কোয়ার ই স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, তাহলে একটা এম কেটে দাও, একটা এম পড়ে থাকে, ওকে। দেখো কি হবে, কিউ আধানের কণা ই দ্বারা তড়িৎ ক্ষেত্রে যাত্রা শুরু করে, কণাটি দ্বারা অর্জিত গতিশক্তি কি হবে? এখানে একটা এম থাকবে, হ্যাঁ এখানে এমটা দেয়নি, এখানে একটা এম কিন্তু থাকবে, এখানে একটা টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, অর্জিত গতিশক্তি যেহেতু বলেছে এখানে এটা থাকবে, তাহলে উত্তর হবে কত? কিউ স্কোয়ার। আচ্ছা আরো একটা কথা বলা আছে এখানে, ওয়াই দূরত্ব গেল, অ্যান্সারটা কিন্তু ওয়াই দিয়ে আছে, ওকে, তাহলে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ইউজ করবো? তাই ইউজ করি, বুঝলে, নইলে তো অ্যান্সারে তো ওয়াই আসছে না, না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করলে হবে না, এখানে টি নেই, এটা আমারই ভুল হয়েছে একটু, ঠিক আছে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2as,
তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু কিউই বাই এম এসের জায়গায় ওয়াই। তাহলে হাফ এম ভি স্কোয়ার কত হবে, যেটা গতিশক্তি, তাহলে হাফ ইন্টু 2 কিউই বাই এম ইন্টু ওয়াই। তাহলে 2 কেটে গেল, তাহলে কিউ ই, ও এমটা তো দিইনি না, এখানে একটা এম হবে, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা তো বসালাম, ভি স্কোয়ারটা তো বসালাম, একটা এম হবে না এখানে, তাহলে এমটাকে দাও, তাহলে এম এম কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো কিউ ই ওয়াই। তাহলে অ্যান্সার হবে কিউ ই ওয়াই। বাহ, খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। হাফ এম ভি স্কোয়ার বসিয়ে দিলাম, অ্যান্সার চলে এলো। ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলো। বলেছিলাম না প্র্যাকটিস করিয়ে দেবো, আগে ভালো করে পড়াবো, তারপরে প্র্যাকটিসও করিয়ে দেবো, কোনো চাপ নেই। ওকে, ঠিক আছে। একটি এল বাহুর ঘনকের কেন্দ্রে একটি বিন্দু আধান কিউ রাখা আছে। ঘনকটির যে কোনো একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হবে? গাউস কি বলছে? গাউস বলছে দেখো বন্ধু, ঘনক হোক গোলক হোক যা হবে হোক, ঠিক আছে, তার মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, মোট 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 তড়িৎ ফ্লাক্স ফাই কিউ বাই এপসাইলন নট। ঘনকের 6টা তল, তাহলে একটা তলের মধ্যে দিয়ে কত, কিউ বাই 6 এপসাইলন নট। ভাগ করে দাও 6 দিয়ে, ইউ উইল গেট দ্য অ্যান্সার। বিভব থেকে কিছু কোয়েশ্চেন সলভ করব। দেখো কি বলছে, একটি তড়িৎ ক্ষেত্রের বিভব অপেক্ষক ভি সমান এইটা, ঠিক আছে। এক্স সমান 1 মিটার বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ কি হবে? খুব সহজ একটা কোয়েশ্চেন, একটা শিখে নিলে এরকম টাইপের সব কোয়েশ্চেনই সলভ করতে পারবে। যখনই এরকম দেবে ই সমান, তুমি মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ ইউজ করবে, ঠিক আছে। ভি বলে দিয়েছে, ভি কত, ডেরিভেটিভ করবে ভাই, সিম্পল ডেরিভেটিভ, এত চাপ নিচ্ছ কেন? ডেল দেখে ঘাবড়ে যেও না, সিম্পল ডেরিভেটিভ করবে, ব্যাস, আবার কি, বেশ। তাহলে মাইনাস ডেল ডেল এক্স, ওকে, 4x স্কোয়ার আই ক্যাপ, তাহলে মাইনাস তো থাকলো, হ্যাঁ, ডেল ডেল এক্স 4x স্কোয়ার, যখন তুমি ডেরিভেটিভ করছো 4টাকে রেখে দিলে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ওকে, আই ক্যাপ, তাহলে মাইনাস 8 আই ক্যাপ। দেখো আশা করি ক্লিয়ার। তার মানে কি, মান হচ্ছে 8 কিন্তু ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, এইটা হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি বিন্দু আধান কিউকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হলো, আধানটি থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? একদম ইজি কোয়েশ্চেন, আমরা গাউসের উপপাদ্য পড়ার সময় বলেছিলাম ফাই ইকুয়াল টু কি হবে, কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে, একদম ইজি কোয়েশ্চেন। তাহলে অ্যান্সার কোনটা হবে, ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। নেক্সট কি বলছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে কেন্দ্র থেকে আর দূরত্বে প্রাবল্য ই1 এবং লম্ব সমদ্বিখণ্ডকের উপর একই দূরত্বে প্রাবল্য ই2 হলে সঠিক অনুপাত কি হবে? দেখো তোমাদেরকে এই ভিডিওর একদম প্রথমের দিকেই আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব পড়িয়েছি, ঠিক আছে। তো একটা কথা মনে করে দেখো, এইটা যদি একটা তড়িৎ দ্বিমেরু হয়, এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ, এখান থেকে আর দূরত্বে অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হয়, ইউ1 সমান কে ইন্টু 2p বাই আর কিউব। আর লম্ব সমদ্বিখণ্ডকস্থিত স্থানে ঠিক আর দূরত্বেই নিচ্ছি, সেখানে কি হয়, ই2 সমান কে ইন্টু পি বাই আর কিউব। তো যদি তুমি এই দুটোকে অনুপাত করে দাও তাহলে উত্তর কত হবে, 2:1, একদম ইজি, 2:1। তাহলে এক্সিয়ালে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি হয় আর পারপেন্ডিকুলারে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কম হয়। ওকে, তারপরে দেখো, স্থির তড়িৎ বিজ্ঞানে একটি সুষম আধানযুক্ত পাতের নিকট কোনো বিন্দুতে উৎপন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দূরত্ব আর এর ওপর কিভাবে নির্ভর করে? বেশ, কোন একটা পাতের নিকট, আচ্ছা ঠিক আছে, দেখো এটা অসীম দীর্ঘ কোনো একটা পাত, বর্গাকার পাত, হ্যাঁ, এখানে আধান ছড়ানো আছে, এখানে সব আধান ছড়ানো আছে। তো এর কাছাকাছি কোনো বিন্দুতে তুমি যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নাও না, তাহলে এর মান হয় ই সমান সিগমা বাই 2 এপসাইলন। তাহলে এখানে কি তুমি কোথাও আর দেখছো? আর এখানে কোথাও নেই স্যার। সিগমাটা কি, সিগমাটা হচ্ছে আধান ঘনত্ব, তার মানে কিউ বাই এরিয়া, তাহলে আর নেই, আর এর উপর নির্ভরশীল করে না, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন ছিল কোশ্চেনটা, বুঝলে, এটা কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন ছিল। তারপরে দেখো, বৈদ্যুতিক দ্বিমেরুকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রেও ই এর অভিমুখে সমান্তরাল অবস্থা থেকে 180 ডিগ্রি কোণে আবর্তন করাতে মোট কৃতকার্য কত হবে? দেখো এই জায়গাটা আমার মনে হচ্ছে আমি বলিনি, এই জায়গাটা আমি একটু তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো তোমাদের বলেছিলাম যদি এই দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করে, ঠিক আছে, আর তুমি যদি এইখানে একটা তড়িৎ দ্বিমেরুকে রেখে দাও,
এইটা মাইনাস কিউ, এইটা প্লাস কিউ। তাহলে তড়িৎ ক্ষেত্র চাইবে একে কিন্তু ঘুরিয়ে দিতে, একে ঘুরিয়ে দিতে। কোন দিকে ঘোরাতে চাইবে? নিজের দিক বরাবর। এই জন্য এর ওপর একটা টর্ক কাজ করে। সেই টর্কের রাশিমালাও আমি তোমাদেরকে বলেছিলাম, টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা। বেশ ভালো কথা স্যার। এবার তুমি যদি এই টর্কের এগেনস্টে, টর্ক কাজ করছে এই দিকে, আর তুমি যদি একে উল্টো দিকে ঘোরাতে চাও, এই পেনটাকে উল্টো দিকে যদি ঘোরাতে চাই, তাহলে আমাকে কৃতকার্য করতে হবে, আর সেই কৃতকার্যটা স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হবে। সেই স্থিতিশক্তির মান কত? সেই স্থিতিশক্তি হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাস পি ডট ই, এটা মনে রেখো। তাহলে মাইনাস পিই কস থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে স্যার কৃতকার্য কত? এবার তুমি মনে করো এই দ্বিমেরুটাকে এখানে ছিল, ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে নিয়ে চলে এসেছো, তাহলে আর এইটা মনে করো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, কোনটা বলো তো? এইদিকে মনে করো কাজ করছে ই। তাহলে ই এর সাপেক্ষে প্রথমে এ ছিল থিটা 1 অ্যাঙ্গেলে, তুমি নিয়ে চলে গেছো থিটা 2 অ্যাঙ্গেলে। তাহলে তুমি কত কৃতকার্য করলে? স্যার আমি যে কৃতকার্যটা করেছি সেইটাই তো স্থিতিশক্তির পরিবর্তন, তাই তো? সেটাই স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকার্যটা কত করলে? কৃতকার্যটা তুমি যেটা করলে মাইনাস পিই কস থিটা 2, ঠিক আছে, অন্তিম কৃতকার্য মাইনাস প্রাথমিক কৃতকার্য। দেখো অন্তিম মাইনাস প্রাথমিক, তো অন্তিম স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক স্থিতিশক্তি জেনারেলি ছিল পিই কস থিটা। তাহলে পিই কস থিটা 2 মাইনাস অফ মাইনাস মানে প্লাস পিই কস থিটা 1। ব্যাস, তাহলে পিই তুমি যদি কমন নিয়ে নাও, তাহলে কস থিটা 1 মাইনাস কস থিটা 2। ডান। বলো, আশা করি ক্লিয়ার। এইটা হচ্ছে কৃতকার্যের রাশিমালা। এটা পুরো ছাপ মুখস্থ করলাম, বুঝতে পেরেছো? একবারে ছাপ মুখস্থ, ঠিক আছে, কারণ এই অঙ্কটা যখন আমি সলভ করব এটা কাজে লাগবে। দেখো এবার অঙ্কটাতে দেখো কি বলছে। অঙ্কটাতে বলেছে ছিল কোন দিকে? ছিল ই এর অভিমুখে, মানে 0 ডিগ্রিতে ছিল, 180 ডিগ্রিতে ঘুরিয়ে দিয়েছো, মানে এই দিকে ছিল, এই দিকে ঘুরিয়ে দিয়েছো দ্বিমেরুটাকে। তাহলে কৃতকার্য কত হবে? ডাব্লু ইকুয়াল টু পিই কস 0 ডিগ্রি মাইনাস অফ মাইনাস কস, কস 0 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি। কেন ভুং ভাং লিখছি ভাই? কস 180 ডিগ্রি। বেশ, তাহলে পিই তো হলো, এইটা তো 1, কস 180 আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, এই নাও। তাহলে ফাইনালি কত পেয়ে গেলে? 2 পিই। দেখো আশা করি ক্লিয়ার, 2 পিই হয়ে যাবে অ্যান্সার। বলো ঠিক আছে? নেক্সট কোশ্চেন ভাই, চলো নেক্সট কোশ্চেনে চলো, মজা হবে, ভালো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে। প্রশ্ন 25 পড়ো কি বলছে। দুটি বর্গাকার সমান্তরাল পাত পরিবাহীর ক্ষেত্রফল এ। বেশ, ঠিক আছে, এদের একটিকে প্লাস কিউ এবং অন্যটিকে মাইনাস কিউ আধান দিলে পাত দুটির মধ্যবর্তী আকর্ষণ বলের মান কত? বাহ, খুব ভালো কোশ্চেন। বলছে এখানে একটা বর্গাকার পাত আছে, এখানে একটা বর্গাকার পাত আছে, এখানে তুমি প্লাস কিউ দিয়েছো, এখানে তুমি মাইনাস কিউ দিয়েছো, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা কত হবে? খুব ভালো কোশ্চেন, লেভেলের কোশ্চেন। আগে তোমাকে দেখতে হবে এর জন্য এইখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। স্যার আমরা এখনই বললাম সিগমা বাই 2 এপসাইলন নট, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে সিগমার জায়গায় তুমি লিখবে কিউ বাই এ বাই 2 এপসাইলন নট। বেশ, ঠিক আছে, তুমি এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেয়ে গেলে। কিন্তু ওরা তো চেয়েছে স্যার আকর্ষণ বল, আকর্ষণ বল হবে এফ সমান কিউ ইন্টু ই, ঠিক কিনা? কিউ ইন্টু ই, মান চেয়েছি আমি, শুধু দিক চাইনি, আকর্ষণ বলের মান লাগবে শুধু। তাহলে কিউ ইন্টু ই, তাহলে এখানে তুমি আবার বসিয়ে দাও, তাহলে কি হবে বলো তো বাবা? কিউ ইন্টু ই যদি করি তাহলে কি হবে? এটা তো 2 এপসাইলন নট হলো, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে দেখো কিউ স্কোয়ার বাই, এইটার সঙ্গে কিউ গুণ করে দেবো, 2 এ এপসাইলন নট, কিউ স্কোয়ার বাই 2 এ এপসাইলন নট। কোনটা হবে? কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কিউ স্কোয়ার, এটা স্কোয়ার আছে ভাই, এই তো, এইটা হবে অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো টপ টপ কোয়েশ্চেন আছে, একবারে পুরোটা দেখো, আশা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আর তোমাদের প্লে লিস্টে যাবে, প্লে লিস্ট বানানো আছে, ওয়ান শটের প্লে লিস্ট দেওয়া আছে, এমসিকিউ প্র্যাকটিসের প্লে লিস্ট দেওয়া আছে থার্ড সেমিস্টার লিখে, ঠিক আছে। প্রতিদিন প্র্যাকটিস করো, আশা করছি পরীক্ষা ভালো হবেই হবে। ওকে, তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন পড়ো। দেখো একটি আধানযুক্ত কণা তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থায় আছে, কণাটি এই স্থির তড়িৎ সাম্যাবস্থা কিরূপ প্রকৃতির হতে পারে?
স্থায়ী সাম্যাবস্থা হতে পারে না অস্থায়ী সাম্যাবস্থা, না কি ব্যাপার একটু বুঝিয়ে বলি। দেখো তড়িৎ ক্ষেত্রে সাম্যাবস্থাটা ঠিক এরকম হবে, ধরে নাও বলি এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, এইটা প্লাস কিউ, এইটাও প্লাস কিউ। তুমি এই জায়গাতে একটা মাইনাস কিউ আধানকে রেখে দিলে, তাহলে এ যতটা এই দিকে ঠিলবে ও ততটা এই দিকে ঠিলবে, এটা ঠিক কথা, এটা একদম ঠিক। তাহলে মাঝখানে আধানটা রাখলে নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে, ওকে নো প্রবলেম। কিন্তু যখনই তুমি একে একটুখানি ডিসপ্লেস করে দেবে, আবারও কিন্তু আগের অবস্থায় ফিরে চলে আসবে না, এটা সিস্টেমটা পুরো ইকুইলিব্রিয়াম ভেঙে যাবে। এইটা হতে পারে স্টেবল ইকুইলিব্রিয়াম, আবার হতে পারে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এবার স্টেবল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি একটু বুঝিয়ে বলি। এটা মনে করো একটা কড়াই আছে, কড়াইয়ের মধ্যে তুমি যদি একটা মার্বেলকে ফেলে দাও, তাহলে এই কড়াই কড়াই বোঝো তো, কড়াই বা বাটি বোঝো তো, তো এখানে যদি আমি একটা মার্বেলকে ছেড়ে দিই, মার্বেলটা গড়তে 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 আবার কিন্তু এইখানেই ফিরে আসবে, তো এইটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু তুমি যদি কড়াইটাকে যখন উল্টে দেবে, এইখানে একটা মার্বেলকে রেখে দিলে, একটু ডিসপ্লেস করে দিলেই ও কিন্তু পালিয়ে আসবে, ও কিন্তু আর এই জায়গায় উঠতে পারবে না যতক্ষণ না তুমি তুলবে, এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো ইলেকট্রিক ফিল্ডে ওই ইকুইলিব্রিয়ামটা এই এই যে আর্নস থিওরাম অনুযায়ী ঠিক করা হয়, আর্নস উপপাদ্য অনুযায়ী এটা ঠিক করা হয়, যেটা স্থায়ী না স্থায়ী নয়, ঠিক আছে। তো এইটা অনুযায়ী এই ইকুইলিব্রিয়াম স্টেবল হতে পারে না, এখানে এই উপপাদ্য অনুযায়ী এটা হয়, তাই এটা তোমাকে উল্লেখ করতে হবে, ঠিক আছে। বেশ, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা অতটাও ইম্পর্টেন্ট না। প্রশ্ন নাম্বার 27, একটি স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু দিস, ওকে, ওয়াইজেড তলে অবস্থিত 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের মান কত? এই ধরনের কোশ্চেন যদি আসে, ছেড়ে আসার কোনো গল্পই নাই। এই ধরনের কোশ্চেন আসলে জানবে সোনায় সোহাগা, ঠিক আছে, অ্যান্সার করে আসতে হবে ভাই। কারণ দেখো কিছু কোশ্চেন এমন আসবে যে কোশ্চেনগুলো হয়তো ডিফিকাল্ট, কিছু কোশ্চেন এরকম থাকবে 35টা কোশ্চেনের মধ্যে তুমি দেখবে যে 20টা কোশ্চেন থাকবে খুব ইজি পাতি কোশ্চেন, ঠিক আছে, বাকি 10টা থাকবে মডারেট, আর 5টা মতো থাকবে কঠিন। তো আমি আগে 30 নাম্বার তো অ্যাটেম্প্ট করি, তারপরে বাকি ওই 5টাকে নিয়ে ভাববো। যদি একটু সিনসিয়ারলি পড়ো, একটু সিনসিয়ারলি ক্লাসগুলো করো, দেখবে তুমি একটা কোশ্চেন হয়তো পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু এটা বুঝে গেছো যে কিভাবে আমি সলভ করব। এইটাই হচ্ছে প্র্যাকটিসের গুণাগুণ, বুঝতে পেরেছো? তো দেখো যখনই তোমাকে এরকম কোশ্চেন দেবে, তুমি সঙ্গে সঙ্গে খুঁজবে যে স্যার আমার তো ই দেওয়া আছে, তাহলে এস কোনটা হবে? স্যার আমি তো এস জানি না, এসটা দেওয়া নেই, আমাকে বানিয়ে নিতে হবে। বলে দিয়েছে কত এস 10, আর একটা জিনিস বলে দিয়েছে ওয়াই জেড তল, তার মানে আই ক্যাপ, তাহলে ফাই বের করতে দিয়েছে, ফ্লাক্স 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 ফাই ইকুয়াল টু ই ডট এস, এস হচ্ছে আই ক্যাপ, এখানে আমি আই ক্যাপকে খুঁজবো 2 আই ক্যাপ, তাহলে 2 10 20, ডট প্রোডাক্ট করে দিলে অ্যান্সার হয়ে যাবে 20। ব্যাস হয়ে গেল উত্তর 20। বলো, আশা করি ক্লিয়ার। উইদাউট টাইম ওয়েস্ট আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, চলো। দুটি সমান আধান কিউ পরস্পর থেকে 2a দূরত্বে অবস্থিত, এদের মধ্যবিন্দুতে তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যথাক্রমে কত হবে? দেখো এই একটা আধান কিউ, এই একটা আধান কিউ, এরা পরস্পর থেকে 2a দূরত্বে আছে, তো মধ্যবিন্দু মানে এইটা, এই দূরত্বটা হচ্ছে এ, আবার এই দূরত্বটা হচ্ছে এ, বুঝতে পেরেছো? এইটাও কিন্তু কিউ, আবার এইটাও কিন্তু কিউ। বেশ, তাহলে মধ্যবিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? তোমাকে আমি বারবার শিখিয়েছি, যখনই তোমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলবে, তুমি সঙ্গে সঙ্গে এই জায়গায় একটা একক ধনাত্মক আধানকে রেখে দেবে। যখনই একটা একক ধনাত্মক আধানকে রেখে দেবে, একক ধনাত্মক আধান মানে কত কুলম? 1 কুলম। যখনই তুমি একটা 1 কুলম আধানকে এখানে রেখে দেবে, এ কি করবে? ওই দিকে বিকর্ষণ, এ কি করবে? এই দিকে বিকর্ষণ। দেখো দূরত্বটা কিন্তু দুজনারই সেম, এইটাও আবার এইটাও দূরত্বটা কিন্তু সেম, এইটা যদি আর হয় তাহলে এইটাও কিন্তু আর, ঠিক আছে, এই দুটোই কিন্তু আর, এটাও আর এইটাও আর, তাহলে এর জন্য যা বিকর্ষণ বল হবে এর জন্য তাই বিকর্ষণ বল হবে, আর এই দুটো বিকর্ষণ বল যদি সমান হয়ে যায় তাহলে মাঝে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? শূন্য হয়ে যাবে। ব্যাস, হিসাব ক্লিয়ার। তাহলে শূন্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। আর বিভব কত? বিভব কত হবে দেখো, বিভব স্কেলার রাশি, ডাইরেকশন ফাইরেকশন দেখা দরকার নাই, ঠিক আছে। ভি সমান 1/4πε0 কিউ বাই আর প্লাস 1/4πε0 কিউ বাই আর, তাহলে কি হলো ফাইনালি না 1/4πε0 2 কিউ বাই আর। ব্যাস হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেল কি, এইটা হচ্ছে বিভব। এই যে 1/4πε0 2 কিউ বাই আর, এটা কি? এটা বিভব। এবার এটা আর হবে না, এটা এ হবে, বুঝতে পেরেছো? এটা এ হবে কারণ এই দূরত্বটা যেহেতু এ দেওয়া আছে, তো এটা হচ্ছে বিভব। আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? শূন্য। ওকে,
এবার এটা কাটবে, এটা 2 2 4 কেটে দাও, 2 2 4 কেটে দিলে কত হবে? তাহলে এটা হয়ে যাবে, দেখো ভি ইকুয়াল টু 1/2 পাই এপসাইলন নট কিউ বাই এ ইন্টু কিউ বাই এ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? এই যে এইটা। বিভব যখনই বলবে ডাইরেকশন ফাইরেকশন দেখা দরকার নাই, বিভব হচ্ছে কি স্কেলার, বুঝতে পেরেছো? সিম্পলি যোগ করে দেবে। থিওরামটা তো তুমি জানো, কিউ বাই আর, তো কিউ বাই আর প্লাস কিউ বাই আর, যদি মাইনাস থাকতো তাহলে কিউ বাই আর মাইনাস কিউ বাই আর 0 হয়ে যেত, আবার কি দুটোই প্লাস আছে বলে 0 হলো না। ওকে, দেখো আমি সিম্পলি যোগ করে দিয়েছি, আর কিছুই করিনি। নেক্সট কোশ্চেন চলো। একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এর পৃষ্ঠের বিভব 80 ভোল্ট, গোলকটির কেন্দ্র থেকে 5 সেমি দূরে, অভ্যন্তরে বিভবের মান কত? দেখা যাক। তাহলে আগে একটা তো গোলক টানো, এটা হচ্ছে একটা গোলক, বুঝতে পেরেছো? একটা থিওরাম মনে রাখবে, গোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য, এটা আমরা পড়েছিলাম। যারা এই ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা এটা জানো আশা করছি, কারণ আমি বলে দিয়েছি, গ্রাফও টেনে দিয়েছি। আর ভেতরে ই শূন্য, ঠিক, কিন্তু ভি কত? ভি হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে স্যার, কনস্ট্যান্ট বললে তো হবে না, কত হয় সেটা বলুন। সারফেসে যত হবে বিভব, ভেতরেও তত হবে। সারফেসে কত স্যার? সারফেসে ভি সমান কে কিউ বাই আর, যেখানে আরটা আমি ক্যাপিটাল আর নেব। আর ভেতরের কোনো বিন্দুতে, মনে করো এই বিন্দু নিলাম, এই বিন্দুর দূরত্ব মনে করো স্মল আর, তাহলে ভেতরের কোনো বিন্দুতে যখন বের করতে বলবে বিভব, তখন যেটা সারফেসে সেইটাই হবে, সারফেসে যেটা সেইটাই ভেতরে সব বিন্দুতে হবে। এবার এই বিন্দুটা ভেতরে না বাইরে কি করে বুঝবে? 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, বের করতে বলেছে 5 সেন্টিমিটারে, তাহলে তো ভেতরেই হচ্ছে না বিন্দুটা, তাহলে কত হবে? যেটা ছিল ওইটাই, মানে 80 ভোল্ট হবে উত্তর, ব্যাস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে, এটা তোমাদের এই সেমিস্টারের কোয়েশ্চেন নয়। একটি ঘনকের একটি কৌণিক বিন্দুতে একটি বিন্দু আধান কিউ রাখা আছে, ঘনকটির সমগ্র তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট বৈদ্যুতিক ফ্লাক্সের পরিমাণ কত? যদি কোনো কৌণিক বিন্দুতে থাকে আধান, যদি কৌণিক বিন্দুতে থাকে তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে কিউ বাই 8 এপসাইলন নট, ডাইরেক্ট মুখস্থ। ঠিক আছে, ডাইরেক্ট মুখস্থ করে নেবে এটা, কৌণিক বিন্দুতে থাকলে কিউ বাই 8 এপসাইলন নট। একটি তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলে দ্বিমেরুটি কি অনুভব করবে? দেখো, একটা তড়িৎ দ্বিমেরু, এইটা মনে করো এই দিকে ছিল তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, তুমি এখানে একটা দ্বিমেরুকে রেখেছিলে, তো এই দ্বিমেরুটার ওপরে এই দিকে কাজ করছিল কিউ ই, আর ঠিক এই দিকে কাজ করছিল মাইনাস কিউ ই। তো কিউ ই মাইনাস কিউ ই দ্যাট ইজ ইকালস টু 0 হচ্ছিল, তার মানে নেট ফোর্স 0, কোনো নেট বল কাজ করছিল না। কিন্তু স্যার টর্ক কাজ করছিল, টাও ইকুয়াল টু কি? পিই সাইন থিটা। তাহলে টর্ক ছিল কিন্তু ফোর্স ছিল না। ঠিক আছে, কিন্তু যখনই এটা অসম তড়িৎ ক্ষেত্র হয়ে যাবে, অসম তড়িৎ ক্ষেত্র মানে এইটা হয়ে যাবে E1 আর এইটা হয়ে যাবে E2, এইটা E1 E2, তখন তো আর ভাই এটা 0 হবে না, তখন এটা নট ইকুয়াল টু 0 হবে। তার মানে একটা লব্ধি বল এবং একটা টর্ক উভয়ই কাজ করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দুটি বড় আধানযুক্ত পাত পরিবাহী তলের আধান ঘনত্ব প্লাস সিগমা এবং প্লাস সিগমা, দুটোই প্লাস সিগমা, বেশ। পাত দুটির মধ্যবর্তী শূন্যস্থানের যে কোনো বিন্দুতে লব্ধি প্রাবল্য কি হবে? ইজি, এই একটা পাত, এই একটা পাত, তো এইখানে প্লাস সিগমা ঘনত্ব, এইখানেও প্লাস সিগমা ঘনত্ব। একটা একক ধনাত্মক আধানকে এইখানে নিয়ে এসে তুমি যখনই ছেড়ে দেবে, এ বেটা বিকর্ষণ করবে, আবার এও তো এই দিকে বিকর্ষণ করবে না, কারণ এটা তো একক ধনাত্মক আধান, বা তুমি প্লাস কিউই বলো না, যা বলবে বলো, সে এও বিকর্ষণ ও বিকর্ষণ, তাহলে আলটিমেটলি কি হবে? লব্ধি প্রাবল্য শূন্য হয়ে যাবে। কিন্তু যদি এটা প্লাস সিগমা না থেকে মাইনাস সিগমা থাকতো, তাহলে কিন্তু কেসটা পাল্টেই যেত, কারণ এ তখন আকর্ষণ করতো, তখন কি হতো? তখন এবার কেসটা কি হতো বলি, দেখো, তখন যেটা হতো, দেখা যেত যে এইখানে একটা একক ধনাত্মক আধানকে রাখলাম, এ বিকর্ষণ করছে আবার এ আকর্ষণ করছে, সেই ক্ষেত্রে হতো সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, দিয়ে দুটো যোগ হয়ে যেত যে সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, সিগমা বাই এপসাইলন নট। নেক্সট দেখো কি বলছে, একটি ইলেকট্রন ও একটি প্রোটন একই সুষম তড়িৎ ক্ষেত্রে মুক্ত করা হলো, বেশ। এদের ত্বরণের অনুপাত এই বাই এপি কত হবে? ত্বরণের অনুপাত কত হবে? দেখো, যখনই তুমি একটা ইলেকট্রনকে বা প্রোটনকে কোনো তড়িৎ ক্ষেত্রে ছেড়ে দেবে, ওদের উপর বল কাজ করবে। এবার সেই বলটা কত বল, সেটা তো একটা কোয়েশ্চেন বটে। সেই বলটা আমরা পড়েছি যে এফ ইকুয়ালস টু
এফ ইকুয়ালস টু কি না কিউ ই, এই বলটা কাজ করে। বেশ, একই তড়িৎ ক্ষেত্র, তাহলে ইটা সেম আমি মানছি। বেশ, আবার তুমি বলবে স্যার আমরা তো এইটাও পড়েছিলাম যে এফ ইকুয়ালস টু এম এ, তার মানে স্যার আমি বলতে পারি যে এম এ দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ ই। তাহলে এখান থেকে স্যার আমি এটা বলতে পারি যে এ ইকুয়ালস টু কিউ ই বাই এম, এ ইকুয়ালস টু কিউ ই বাই এম। এবার যদি আমি এ ই বাই এ পি করে দিই, যদি আমি এ ই বাই এ পি করে দিই, তাহলে কি হবে দেখো, এ ই বাই এ পি, সেখানে কি হবে, কিউটা হবে, কিউ তো কেটে যাবে কারণ প্রোটনেরও যা আধান ইলেকট্রনেরও তাই আধান, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আধানের মান তো সেই একই না। ওকে, তাহলে কিউ কিউ কেটে গেল, ই ই কেটে গেল, তাহলে উপরে কি হবে, উপরে হবে এমপি আর নিচে হবে এমই। ওকে, তাহলে এমপি বাই এমই হয়ে যাবে উত্তর। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো। বলছে একটি সমানুপাতিক সুষম আধানযুক্ত গোলকের ব্যাসার্ধ আর। বেশ, গোলকের কেন্দ্র থেকে কত দূরত্বে অভ্যন্তরের প্রাবল্য এবং বহিস্থ প্রাবল্যের লেখচিত্রের প্রকৃতি পরিবর্তিত হয়। দেখো, আমি যদি একটা গোলক নিই, তোমাদেরকে আমি গ্রাফটা টেনে দেখানোর সময় বলেছিলাম এইটা হচ্ছে একটা মনে করো গোলক, তো এই গোলকের ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না, মনে করো চার্জ ছড়ানো আছে, এরকম করে চার্জ ছড়ানো আছে উপরে, তো ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না। তাহলে ভেতরে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য না থাকে, তাহলে গ্রাফটা যখন আমি প্লট করব, এইদিকে মনে করো আমি নিয়েছি ই, আর এইদিকে নিয়েছি মনে করো কেন্দ্র থেকে দূরত্ব আর, তাহলে যখন এইটা ব্যাসার্ধের সঙ্গে সমান, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ফাঁকা, আর তারপরেই কিন্তু চেঞ্জ হচ্ছে। আর তারপরে কি বলেছিলাম, ই ভ্যারিজাজ 1/r² বলেছিলাম, ঠিক কি না বলো? তাহলে এই চেঞ্জটা হবে কোথা থেকে, যখন আর ইকুয়ালস টু আর হবে, তার নিচে কিন্তু কোনো চেঞ্জ হবে না। বুঝেছো বন্ধু? আশা করি ক্লিয়ার। ডান। আচ্ছা, এবার দেখো, তোমার মনে কোশ্চেন আসতেই পারে যে স্যার আচ্ছা বিভব কি করে চেঞ্জ হয় সেটা তো বললেন না। একদম ঠিক বলেছো বাবা, এটা আমি বলিনি, বলতে ভুলে গেছি। এইদিকে মনে করো বিভব ভি আছে, আর এইদিকে মনে করো কেন্দ্র থেকে দূরত্ব আর আছে। তাহলে প্রথমে তুমি একটা গোলক নিয়ে নিলে, বেশ, এবার এই গোলকের এখান থেকে সোজা টেনে দিলাম, তাহলে এইটাকে তুমি কি বলবে, আর ইকুয়ালস টু আর। তোমাকে আমি এখনই বললাম যে গোলকের ভেতরে, আহিত গোলকের ভেতরে বিভব ধ্রুবক হয়। কি হয় বিভব? ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক মানে কনস্ট্যান্ট। বেশ, তাহলে এখান থেকে এতদূর পর্যন্ত পুরো কনস্ট্যান্ট, মানে এরকম করে টানলে তারপরে নামবে, আর এখানে কিন্তু হবে ভি ভ্যারিজাজ 1/r। আর যখন তুমি ই দিচ্ছ তখন এখানটা ফাঁকা রাখছো, এখানে কিছুই নাই, দিয়ে তুমি টানছো। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, চলো বাবা। নেক্সট কোশ্চেন, একটি সমান বিভবযুক্ত তলের ওপর কোনো আধানকে এল দূরত্ব, নাকি এটা কি দূরত্ব, এল দূরত্ব, বেশ, সরাতে বল দ্বারা সম্পাদিত কার্যের মান কত? একদম ইজি। যখন বলছে যে কোনো একটা সমবিভব তলে তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসছো কোনো একটা আধানকে, কিউ আধানকে, সমবিভব মানে এইটাও ভি এইটাও ভি, মানে দুটো বিন্দুর বিভব সমান, ঠিক আছে? তাহলে কৃতকার্যের ফর্মুলা কি? ডাব্লু সমান কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে কিউ ইন্টু ভি মাইনাস ভি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য 0 হবে। বলো, আশা করি ক্লিয়ার। তো দেখো, আমাদের এই ক্লাসটা, এই যে ওয়ান শট ক্লাসটা এতটা পর্যন্তই ছিল। আমি প্রত্যেকটা টপিক থেকে একটা কোয়েশ্চেন কভার করার চেষ্টা করেছি। ওকে, আরও কোয়েশ্চেন আছে, আরও ভালো ভালো কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য তোমাকে প্র্যাকটিস সেট দেখতে হবে। প্র্যাকটিস সেটের যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওতে কিন্তু আমি সমস্ত টাইপের কোয়েশ্চেন তোমাদের প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। আর ওয়ান শটে কি হবে না, তুমি একটা ওভারঅল কনসেপ্ট পাবে। নেক্সট ওয়ান শট আসছে ক্যাপাসিটারের, ঠিক আছে? তো দিয়ে দেবো আমি আজ কাল কাল পরশুর মধ্যেই আপলোড করে দেবো। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো, আর চ্যানেলটা একটু শেয়ার করো বন্ধুদের সাথে। আর যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্টস সেকশনে জানাতে পারো। কোনো কিছু কোয়ারি থাকলে, অনেকে এটা কমেন্ট করেছিলে যে স্যার ফোর্থ সেমিস্টারের আপনার কোনো পেড ব্যাচ থাকবে কি না। হ্যাঁ, ফোর্থ সেমিস্টারে একটা পেড ব্যাচ থাকবে, তো ডিটেলস আমি জানাবো, আগে থার্ড সেমিস্টার এক্সাম হোক তারপরে জানাবো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো।